আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমির হাওলাদার, এক ছদ্মবেশীর উপাখ্যান। আমির ভাই, এই মালটা দেখেন, টাইপ 56। আমির ভ্রু কুচকে রাইফেলটা হাতে নিল। ওটার ওজন আর ফিনিশিং দেখে অবিকল AK-47 মনে হচ্ছে। সে চেম্বার চেক করলো, তারপর ট্রিগার টেনে শুধু ক্লিক শব্দটা শুনল। বলল, মালটা তো দেখছি পুরোই AK-47। কেরামত হাতের তালু কচলাতে কচলাতে বলল, আরে না ভাই, এই জন্যই তো আপনার কাছে আসলাম। এইটা ভাই চেনারা বানাইছে, হুবহু সোভিয়েত AK-47 মতন। দেখতে কন আর পারফরমেন্স কন একদম এক, কিন্তু কারিশমা হইল অন্য জায়গায়। দামে এইটা অরিজিনাল মানের থেকে অনেক সস্তা। আমি রাইফেলের ব্যারেলের দিকে তাকিয়ে বলল, কোয়ালিটি ড্রপ করবে না তো? ফায়ারের সময় হাত থেকে উড়ে গেলে তো খবর আছে। আরে না ভাই, চীনারা এইখানে কোনো ছাড় দেয় নাই, জামাওয়ার ভয় নাই। এই মাল যদি একবার চীন থেকে সরাসরি কন্টেনারে ভইরা আনতে পারি আর দেশের বাজারে ছাড়তে পারি, ভাই রে, পুরা বাজার গরম হইয়া যাইব। লাখ লাখ না, কোটি কোটি আয় হবে। সামনে নির্বাচনের সময় ক্যাডাররা এই সস্তা আর কড়া মালের জন্য পাগল হইয়া যাইব। আমি রাইফেলটা টেবিলের উপর রেখে বলল, কাস্টমস আর কোস্টগার্ড একটু কড়া হয়েছে, সেই জন্যই তো ভাই আপনার কাছে আসা। এই চালান দেশে ঢোকানোর ক্ষমতা আপনার ছাড়া আর কারণ নাই। আপনি শুধু একবার হাত দেন আমির ভাই, আমাকে ভাগ্য খুইল্লা যাবে। এক শিপমেন্ট মাল যেভাবে পারেন আন্নর ব্যবস্থা করেন। আমির চুরুট ধরালো, বলল, টাকা আর রুটের চিন্তা আমি করতেছি, তুই চীনার সঙ্গে ডিল কনফার্ম কর। কেরামত মাথা নেড়ে সায় দিতে যাবে, ঠিক তখনই কোনো আগাম সংকেত ছাড়াই দড়াম করে দরজা খুলে গেল আমিরের অফিস কামরার ভারী সেগুন কাঠের দরজাটা। প্রোটোকলের তোয়াক্কা না করে ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন এমপি বজলুল হক। সাধারণত এমপি আসার আগে তার পিএস ফোন দেয়, বাইরে গণ্যমান্যরা পজিশন নেয়। আজ সেসবের বালাই নেই। এমপির অনাহত উপস্থিতিতে ঘরের ভেতরে শান্ত পরিবেশটা এক নিমেষেই থমথমে হয়ে গেল। আমির ইশারা করলে কেরামত টেবিল থেকে তার ফাইলটা তুলে মাথা নিচু করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার পাল্লাটা নিঃশব্দে টেনে দিয়ে গেল। বজলুল হক চেয়ারে বসেই বললেন, আমির সাহেব, বাড়াবাড়ি কইরা ফেলাইতেছেন। কমিশনার সাহেবের কানে অলরেডি খবর পৌঁছে গেছে, আপনি মানুষ চালান করতেছেন। ফিশিং ট্রলারে মাছের বদলে মেয়ে মানুষ পাচারের এই মরণ খেল আমি আর সইতে পারুম না। পার্টি থেকে চায় পাইতাছে, আপনার জন্য আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে। পার্সেন্টেজ আর প্রোটেকশন মানে দুইটাই ডবল করতে হইব। আমি শান্তভাবে অ্যাস্ট্রেতে চুরুটটা ঘষে নিভিয়ে দিয়ে বলল, চেয়ারের চিন্তা ছাড়েন হক সাহেব, চেয়ারটা কার টাকায় কেনা এটা ভুলে যাইয়েন না। আপনিও ভুলে যাইয়েন না, আমরা সরকার। আমার একটা সিগন্যাল আপনার ফ্যাক্টরি আর গোডাউন এক রাতে মাটির সাথে মিশাইয়া দিতে পারি। আর বড় বেশি উঁচুতে উঠে গেছেন আপনি। আমির বজলুল হকের দিকে একটা খাম এগিয়ে দিল, এখানে কিছু গোপন ছবি রাখা। ক্রূর হাসি হেসে বলল, উঁচুতে তো আমি এমনি এমনি উঠিনি হক সাহেব, আপনাদের কাঁধে পাড়া দিয়েই উঠেছি। এই যে ছবিগুলো দেখতেছেন, গত মাসে আপনার ছেলেপুলেরা আমার চালানের পাহারা দিচ্ছে। সেইখানে আপনার নিজের ছোট ভাইও ছিল। আমি ডুবলে কিন্তু একা ডুববো না, পুরো দল নিয়ে তলাবো। ছবিগুলো দেখে বজলুল হকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বলল, আপনি আমারে ব্ল্যাকমেল করতেছেন? এই সাহস কই পান? আমরা না থাকলে আপনার এই নারী পাচারের সিন্ডিকেট এক সপ্তাহ টিকবে না। আমি শব্দ করে হেসে উঠল এইবার, যেন কৌতুক শুনল মাত্র। বলল, টিকবে না? হক সাহেব, আপনি বোধহয় ভুলে গেছেন, এই যে মফস্বলের ছেলেপেলেদের নিয়ে একা ঢাকা শহরে মিছিল করান, তাদের হাতে চায়না পিস্তলটা কে তুলে দেয়? আপনাদের নির্বাচনী ফান্ডে কয়েক কোটি কালো টাকা কে সাদা করে দেয়? আমি ছাড়া উপায় আছে আপনাদের? আমি না থাকলে আজ আপনি সংসদে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকতেন। আপনারা হলেন আমার লালিত হায়না। আমি মাংস ছুঁড়ে দেই বলেই আপনারা কামড়া কামড়ি করে আমার সাম্রাজ্য পাহারা দেন। আমারে কামড়াইতে আসিয়েন না, হজম করতে পারবেন না। আপনি কিন্তু সীমালঙ্ঘন করতেছেন। আমরা সরকার চালাই, আমরা পলিসি মেকার, আমরা এদেশের রাজা।
আমির চেয়ার ছেড়ে উঠে বজলুল হকের একদম কাছে গিয়ে দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, আপনারা মনে করেন আপনারা দেশ চালান? ভুল। আপনারা হলেন আমার দাবার বোর্ডের এক একটা বোড়ে। আমি আপনাদের হাতে একটা খেলনা মানে অস্ত্র ধরিয়ে দেই, আর আপনারা সেই খুশিতে ডুগডুগি বাজাতে বাজাতে নিজেদের লোকের রক্ত ঝরান। আমার চোখে এক একটা দল মানে কি জানেন? এক একটা বলদের গোয়াল। আমি সামনে ঘাস ছড়িয়ে দেই, আর আপনারা সেই ঘাসের লোভে আমার কন্টেনার পার করার রাস্তা পরিষ্কার করে দেন। কাকে গরম দেখান আপনি? বজলুল হক রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আপনি কি বলতে চান? আমরা আপনার গোলাম? গোলাম না বলে পার্টনার বলেন, শুনতে ভালো লাগবে। আপনাদের রাজনীতি চলে আমার কালো টাকায়, আমার অস্ত্রে, আর আমার ব্যবসা চলে আপনাদের স্ট্যাম্পে। কিন্তু মাথায় উঠতে চাইলে এটা মনে রাখেন, স্ট্যাম্প মারার জন্য হাত থাকলেই চলে। এখন সেটা আপনি মারেন বা অন্য কেউ, হাত হলেই হলো। যে অস্ত্র আমি আপনাদের দিয়েছি সেইটার নল আপনার দিকে ঘোরাতে আমার ছেলেদের 1 সেকেন্ডও সময় লাগবে না। রমজানের আগে দয়া করে নিজের মাথা গরম করবেন না, আমারটাও করবেন না। ইফতারের দাওয়াতটা পকেটে নিয়ে শান্তিমতো চলে যান। এর ফল কিন্তু ভালো হবে না আমির, তুমি অনেক কথা বইলা ফেলছো। বজলুল পূর্ব পরিচয়ের সমাধানে চলে গেলেন। ফল তো আমি প্রতিদিন ভোগ করি। এই যে চিংড়ির এক্সপোর্ট দেখতেছেন, এর ভেতরে কতজনের কলিজা পাচার হয়ে গেছে তার খবর আপনার ডিজি সাহেবও জানেন না। যান, গিয়ে নিজের দল সামলান। কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফান্ডের টাকা পৌঁছে যাবে। এখন আসুন। আলমগীর জানালার পর্দা সরিয়ে দেখল এমপি বজলুল হকের গাড়িটা ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছে। সে আমিরকে সংশয় নিয়ে বলল, লোকটা এমপি, তার হাতে সরকারি ক্ষমতা। সে যদি সত্যি সত্যি প্রতিশোধ পরায়ণ হয়ে আমাদের বিপক্ষে দাঁড়ায়, উনি এক ফোনে তোর ফ্যাক্টরি সিল করে দিতে পারে। তাহলে উনি নিজেও ডুববে। আমাদের কাছে কি কম অস্ত্র আছে? এই দেশে যোগ্য ব্যক্তির চেয়ে অযোগ্য ব্যক্তিরাই বেশি আসনে বসে। অযোগ্য লোকদের একটাই সুবিধা, একটু ভয় দেখালেই এরা কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে। আমার চিন্তা হচ্ছে উনি সংসদে বসে, তুই একজন এমপিকে বলদ বললি। যদিও ওপর মহলে আমাদের ব্যবসার লিস্টটা ধরিয়ে দেয়। বজলুল হক এমপি হয়েছে আমার টাকায়, ওর এই এমপি আমি বানিয়েছি। 2 বছরের শুয়োরের বাচ্চা নিজের অতীত ভুলে গেছে। ও যদি আমাকে ডুবাতে চায়, তবে রশিতে টান দেওয়ার আগেই ওর নিজের গদি ফাঁস হয়ে ওর গলায় ঝুলবে। ওরে আমার খুব ভালো করেই চেনা আছে। আলমগীর দীর্ঘশ্বাস ফেলল। আমির বলল, বজলুল হককে নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। ও এখন বাড়িতে গিয়ে শান্ত মাথায় নিজের লাভ ক্ষতির খতিয়ান মেলাবে। আমিরের সঙ্গে পাল্লা দেওয়ার পরিমাণ যে কতটা ভয়াবহ হতে পারে সেটা বোঝার মতো রাজনৈতিক জ্ঞান ওর আছে। বজলুল অন্য 10টা সাধারণ এমপির মতো না। ওর টিকে থাকাটাই নির্ভর করে আমার দাক্ষিণ্যের ওপর। ও ভালো করেই জানে ও আমার মাকুড়সার জালে আটকে গেছে। সে তো তুইও আটকে আছিস আমির। তোর সঙ্গে আমরাও একটা বৈশ্বিক মাকড়সার জালে আটকা পড়েছি। জালটা দিন দিন বড় হচ্ছে, জটিলও হচ্ছে। আমির কিছু বলল না, ধীর পায়ে জানালার কাছে এগিয়ে গেল। বাইরে তখন বিকেল হচ্ছে। দূরে কোথাও একটা গাড়ির হর্ন একবার ডেকে থেমে গেল। নারী পাচার আর অস্ত্রের আন্তর্জাতিক সিন্ডিকেট এখন তার হাতের মুঠোয়। মধ্যপ্রাচ্যের মসনদে বসে থাকা প্রভাবশালী মন্ত্রী, রাজপুত্র, তেলের টাকায় ফোলা অহংকারী আমিরদের বিকৃত শখের যোগানদাতা সে। দিনের আলোয় যারা ধর্মের ঝান্ডা বহন করে মিছিলে হাঁটেন, রাতের অন্ধকারে তাদের সেই মুখোশের আড়ালের পচা মুখগুলো আমির চেনে হাতের তালুর মতো। তাদের এমন সব ব্যক্তিগত পাপের দলিল, কলঙ্কিত নথিপত্র আমিরের জিম্বায় আছে, যেগুলো একবার জনসমক্ষে এলে ওরা তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যাবে। তারাও জানে আমিরের জীবনের দুর্বল শিরাটির কথা। পদ্মজা, তার স্ত্রী, ভুবন মোহিনী এক রূপসী, যার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত কোথাও কোনো কলঙ্কের ছায়া নেই। জানালার কাছে সে নিজের প্রতিবিম্ব দেখল। তীক্ষ্ণ চোয়াল, শান্ত চোখ, ঠোঁটের কোণে চুরুটের ধোয়া। এক অদৃশ্য আন্তর্জাতিক লবিস্ট চক্র পাহাড়ের মতো তার পেছনে দাঁড়িয়ে আছে।
এই ভূ রাজনৈতিক দাবার খেলায় আমির এমন এক স্মুথ অপারেটর, যার একটি ইশারায় বিদেশের গডফাদাররা এদেশের মসনদ এক রাতের মধ্যে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তারা আমিরকে পাহারা দেয় নিজের অস্তিত্বের প্রয়োজনে। তার মতো নিখুঁত যোগানদাতা এই অঞ্চলে আর দ্বিতীয়টি নেই বলে। একদিকে দুবাই কুয়েতের হারেম নারী পাচার অন্ধকার বাজারে সে কুড়িয়েছে প্রশ্নাতীত বিশ্বস্ততা, অন্যদিকে অত্যাধুনিক মরণাস্ত্রের চালান এনে এদেশের ক্ষমতালোভী রাজনীতিবিদদের মাথায় পরিয়ে দিচ্ছে দম্ভের মুকুট। আমির জানে তার মূল্য কতখানি। তার পতন মানে অনেক বড় বড় প্রাসাদের ভিত নড়ে ওঠা। আলমগীর খুব নিচু গলায় বলল, তোর যদি কোনোদিন ইচ্ছে হয় এখান থেকে বেরোনোর? আমির ঘুরে দাঁড়িয়ে চুরুটে এক টান দিয়ে ধোয়া ছাড়ল। এই খেলায় প্রবেশপথ আছে বড় ভাই, প্রস্থান পথ নেই। এখান থেকে বের হতে চাওয়া মানে নিজের মৃত্যু পরোয়ানা সই করা। তবে যতদিন এই ময়দানে আছি রাজার মতোই খেলব। আলমগীর প্রশ্ন পাল্টে বলল, মন্ত্রী সাহেব আগামীকাল তোকে তার বাড়িতে ডেকেছেন। আমির ভ্রু কুঁচকে বলল, সালাহউদ্দিন তারিক? ওনার গলার স্বর মোটেও সুবিধাজনক ছিল না। আমির স্থির হয়ে দাঁড়ালো। 4 চালানের বকেয়া পাওয়া শোধ না করায় সে চুক্তি ভেঙে বিরোধী দলকে অস্ত্র সরবরাহ করেছে। এই সংবাদ নিশ্চয়ই মন্ত্রীর কানে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকতার গন্ধ দ্রুত ছড়ায়। কানে আসন্ন ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। সালাহউদ্দিন তারিক রাষ্ট্রযন্ত্রের দাঁতনখ দিয়ে বহু পুরনো শত্রুকে ঘুরিয়ে দিয়েছে। সে কি এবার তাকে পিষে ফেলবে, তার ছদ্মবেশ ভেঙে? তার কাচের গম্বুজে ঢিল ছুঁড়ে পদ্মজার নিষ্পাপ পৃথিবীটাকে খান খান করে দেবে? নাকি আমির তার তুখর চতুরতা দিয়ে মন্ত্রী আর বিরোধী দল দুপক্ষকেই দাবার গুটি বানিয়ে নিজের আখের গুছিয়ে নেবে? চুরুটের আগুন নিভে আসছে। আমির সেদিকে তাকালো না। সে ইতিমধ্যে পরের চাল ভাবতে শুরু করেছে। আমির গাড়ি থেকে নেমে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। রাত হয়ে গেছে। বাতাসে শিশিরের হালকা ছোঁয়া, আকাশে অসংখ্য তারা, কিন্তু এসবের দিকে মনোযোগ দেওয়ার ফুরসত নেই তার। কবির, কুত্তার বাচ্চা কবির! ও আগে জানায়নি পদ্মজা দুপুরে তাকে খুঁজতে অফিসে গিয়েছিল। আর এই না জানানোটাই বুকের ভেতর শুলের মতো বিঁধছে। পদ্মজা কি মনে করে ফিরে গেছে কে জানে? ওর মুখে কি বিষণ্ণতার ছায়া পড়েছিল? চোখ কি একটুও ভিজেছিল? নাকি সেই চিরচেনা নিরুদ্বেগ হাসিটা মুখে রেখেই ফিরে গেছে, যে হাসি দেখলে আমিরের মনে হয় পৃথিবীর সমস্ত সুখ বুঝি ওই একটা হাসির কাছেই হার মেনে গেছে। আমির দ্রুত পায়ে হাঁটতে লাগলো। প্রতিদিন দেখা হয় পদ্মজার সঙ্গে, প্রতিটা সকাল, প্রতিটি সন্ধে। তবুও প্রতিদিন ফেরার সময় মনে হয় সে দীর্ঘ এক মরু পথ পাড়ি দিচ্ছে। বুকের ভেতর এমন সুখের স্রোত জেগে ওঠে যেন এটাই প্রথম দেখা, যেন এই মুহূর্তের আগে পৃথিবীটা কখনো এত রঙিন ছিল না। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন প্রলয়ঙ্কারী প্রেম কেন জন্মালো হৃদয়? কে বুনে দিয়ে গেছে এই আগুনের বীজ? এত সুখ একটা মানুষের মধ্যে কি করে থাকতে পারে? অতটুকু একটা শরীর, অতটুকু একটা হাসিতে। পদ্মজার কথা মনে পড়লে, তার কাছাকাছি যেতে চাইলে শরীরের প্রতিটি কোণ পুড়ে যায় কিসের যেন এক দহনে। অথচ সেই পোড়াতেও এত সুখ যে সে চায় না আগুন নিভুক, চায় না এই দহন থামুক, বরং আরও জ্বলুক, আরও পুড়ুক। এই আগুনের নামই তো পদ্মজা, আর পদ্মজাই তার সমস্ত পৃথিবী। আমির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যেই কপাট খুলে গেল। পদ্মজা আগে থেকেই দরজার ওপাশে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনছিল। দরজা খুলতেই আমিরের চোখের সামনে ফুটে উঠল পদ্মজা নামক ফুলটি। সৃষ্টিকর্তা যেন তার সমস্ত নিখুঁত কারুকার্য দিয়ে এই মেয়েটিকে গড়েছেন, যার সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য ম্লান হতে বাধ্য। পদ্মজা মৃদুস্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরল, আলতো করে চুমু খেলো ওর কপালে। 19 থেকে 20 বছরের তরুণী পদ্মজার মাথাটা ঠিক আমিরের হৃৎপিণ্ড বরাবর ঠেকে গেল। পরক্ষণে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, আপনার সাথে জরুরি কথা ছিল। অফিসেও গিয়েছিলাম, পাইনি। কোথায় ছিলেন? আমির পদ্মজার হাত ধরে টেনে নিয়ে গেল সোফার দিকে।
নিজে বসলো। পদ্মজাকেও নিজের কোলে বসিয়ে বলল, এই অধমকে কেন খুঁজছিলেন রানী সাহেবা? বলুন, আপনার কথা শুনতে এই বান্দা সদা প্রস্তুত। খেয়ালি করবেন না, জরুরি কথা। আমির তৎক্ষণাৎ নিজের মুখভঙ্গি এমন করলো যেন কোনো উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় মিটিংয়ে বসেছে। গম্ভীর হয়ে বলল, জি ম্যাডাম, বলুন শুনি। নীলুফার কথা মনে আছে আপনার? আমির একটু ভাবল। নীলুফার পদ্মজার কলেজের বন্ধু। যখন পদ্মজা তার 3 মাস বয়সী কন্যা পারিজাকে হারিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছিল, তখন নীলুফার প্রায় প্রতিদিনই আসতো। চুপ করে পদ্মজার পাশে বসে থাকতো, কথা বলতো, হাসাতো, কখনো কাঁদতো। পদ্মজাকে শক্ত রাখার চেষ্টা করত। এমন বন্ধুকে কি ভোলা যায়? মনে আছে। কেন, তার কি বিয়ে ঠিক হয়েছে? পদ্মজা মাথা নেড়ে বলল, না, ওকে গত কয়েকদিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না। খালাবাড়ি গিয়েছিল, সেখান থেকে একদম উধাও হয়ে গেছে। কোনো প্রেমিকের হাত ধরে পালায়নি তো? পদ্মজা চোখ পাকালো, বলল, আপনার যত আজে বাজে চিন্তা। ওর প্রেমিকই ওকে হন্যে হয়ে খুঁজছে। ওদের তো খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশে খবর দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কেমন গাছাড়া ভাব দেখাচ্ছে, তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। আপনার সাথে তো বড় বড় মন্ত্রী আর এমপিদের ওঠা বসা। আপনি কি একটু তদবির করতে পারেন না? অন্তত পুলিশ যেন একটু সিরিয়াসলি তদন্ত করে। পদ্মজার চোখের কোণে জল টলমল করছে। আমি স্বভাবসুলভ ভঙ্গিতে কপাল কুঁচকে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর সংশয় সুরে বলল, এত বড় একটা মেয়ে জনবহুল শহর থেকে হুট করে এভাবে গায়েব হয়ে গেল? কেউ কিডন্যাপ করলে ধর্ষণ, খুন, গুম তো এখন প্রতিদিনের খবর হয়ে গেছে। আমি ভাবতেও পারছি না নীলুফারের সঙ্গে এমন কিছু। গলা আটকে গেল ওর। আচ্ছা, আমি দেখছি, অস্থির হয়েও না। আমিরের কথায় পদ্মজার মনের উপর চেপে বসা ভারী পাথরটা যেন কিছুটা হালকা হলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। আমির শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, এখন যান, ফ্রেশ হয়ে আসুন। শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে। এভাবে ঘাম নিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি। খাবার রেডি করো না আবার। আব্বা এসেছিলেন, ওনার সাথেই বাইরে এক জায়গায় খেয়ে নিয়েছি। তবে তুমি যদি চাও, এই অধম আরেকবার উদরপূর্তি করতে রাজি আছে। পদ্মজা বিস্ময়ে থেমে গেল, বলল, আব্বা শহরে এলেন অথচ বাসায় এলেন না কেন? আগামীকাল আসবে। আজ ওনার কোনো এক পুরনো বন্ধুর বাসায় গেছেন। অনেকদিন পর দেখা তো, তাই সেখানেই রয়ে গেলেন। ছেলের বাড়ি দোরগোড়ায় রেখে উনি বন্ধুর বাড়িতে রাত কাটাতে গেলেন? অদ্ভুত। ওনার মর্জি। আসো, তোমাকে খাইয়ে দিই। পদ্মজা আমিরার কোল থেকে সরে গিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চলতে চলতেই বলল, আজ রোজা ছিলাম, ইফতারি করে পেট ভরে গেছে, রাতে আর কিছু খাবো না। আমির মনে করার চেষ্টা করলো ক্যালেন্ডারের পাতাটা। আজ কি সোমবার? পদ্মজা মাথা ঝাঁকিয়ে সায় দিল। সোমবার ও বৃহস্পতিবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন। পদ্মজা অতি নিষ্ঠার সাথে এই সুন্নাত পালন করে আসছে 1 বছর যাবৎ। সে রান্নাঘরে ঢোকার আগে শাসনের সুরে বলল, এসে যেন দেখি হাত মুখ ধুয়ে বাবু হয়ে বসে আছেন। আমি সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ থমকে দাঁড়ালো। জিজ্ঞাসা করল, নীলুফার ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছে? পদ্মজা ঘুরে দাঁড়ালো, বলল, নারায়ণগঞ্জ, ওর খালার বাসা থেকে। শব্দটা কানে পড়তেই আমিরের পায়ের গতি একটু থমকে গেল। এত সামান্য যে পদ্মজা হয়তো খেয়াল করেনি। নারায়ণগঞ্জ? সপ্তাহখানেক আগেই তার ছেলেরা নারায়ণগঞ্জ থেকে 2টো মেয়ে নিয়ে এসেছে। তাদের মধ্যে নীলুফার নেই তো? আমিরের জন্য রাখা খাবারগুলো গরম করে যত্ন করে গুছিয়ে রাখলো পদ্মজা। মনার ঘরে উকি দিয়ে দেখল মনা ঘুমিয়ে পড়েছে। এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছিল ও। কখন যে ঘরের মেয়ে হয়ে গেছে তা টেরই পায়নি। বেঘরে ঘুমোচ্ছে, যেভাবে কেবল আপনজনের ঘরেই ঘুমোনো যায়। পদ্মজা হাত মুছতে মুছতে উপরে উঠে গেল। আমির দরজার দিকে পিঠ ফিরিয়ে বসে আছে। সামনে ছড়িয়ে আছে তার লিগ্যাল ব্যবসার কাগজপত্র। খুলনার পাইক গাছা আর সাতক্ষীরার ঘের থেকে আসা তাজা বাগদা আর গলদা চিংড়ি প্রক্রিয়াজাত করে সে পাঠাতো ইউরোপ আর আমেরিকার বাজারে।
যেখানে এই চিংড়ির দাম আর চাহিদা দুটোই ছিল আকাশ ছোঁয়া মর্যাদায়। আমদানিতেও সে ছিল সমান দূরদর্শী। মানুষের ঘরের গুঁড়া দুধের চাহিদা বাড়ছে দেখে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া থেকে আনতো বড় বড় কন্টেনার ভর্তি মিল্ক পাউডার। মালয়েশিয়া থেকে আসতো পাম অয়েল। থাইল্যান্ড, ভারত থেকে চিনি আর ইলেকট্রনিক্সের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ দেখে সিঙ্গাপুর আর জাপান থেকে আনাতো রঙিন টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার আর ঘরোয়া বিলাসজাত নানা পণ্য। এইদিকে এই বিস্তৃত সাম্রাজ্য যেখানে পদ্মজা আসার পর থেকে সোনা ফলছে। অন্যদিকে অন্ধকারের জগৎ যেখানে নারী পাচার আর অস্ত্র ব্যবসার শিকড় এতটাই গভীরে গেছে যে চাইলেও উপড়ে ফেলা যায় না। এত দিক সামলে আবার পদ্মজাকে সব অন্ধকার থেকে দূরে রাখার যে কঠিন যাত্রা, মাঝে মধ্যে ক্লান্ত লাগে। সব ছেড়ে পদ্মজাকে নিয়ে সন্ন্যাস নিতে ইচ্ছে করে। সেখানে শুধু তারা দুজন, শুধু আলো, শুধু শান্তি। কিন্তু তার তৈরি বিষবৃক্ষ সেটা কখনো হতে দেবে না। গিলে ফেলবে নিজের প্রভুকেই। কেউ বোধহয় চায় না। তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য চাইলেই ছাড়া যায় না। পিঠে কি হয়েছে? পদ্মজার আতঙ্কিত কণ্ঠস্বর শুনে আমির চমকে ঘুরে তাকালো। পদ্মজা ততক্ষণে দরজা থেকে ছিটকে সরে এসেছে তার দিকে। আমিরের কাঁধের নিচে একটা টাটকা ক্ষত, মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে আড়াআড়িভাবে কেটে দিয়েছে। পদ্মজার বুকটা যেন কেউ মুঠো করে চেপে ধরল। ভেতরটা কেমন অসাড় হয়ে আসছে। কথা বলছেন না কেন? কি করে হয়েছে এটা? শান্ত হও, বড় কিছু না। বড় কিছু না মানে? এটাকে বড় না বললে বড় কোনটাকে বলবেন? আপনি মানুষ, এত বড় ক্ষতি নিয়েও স্বাভাবিক ছিলেন, টু শব্দটিও করলেন না। ওষুধ লাগিয়েছিলাম, ঠিক হয়ে যাবে। কি ওষুধ লাগিয়েছেন যে দেখাই যাচ্ছে না? রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। পদ্মজা আর কথা বাড়ালো না। কথার সময় নষ্ট করার মেয়ে সে নয়। একটা ছোট কৌটো আর পরিষ্কার সুতি কাপড় বের করে আনলো। তখনকার দিনের ঘরোয়া দাওয়াইয়ের চল ছিল ঘরে ঘরে। রাসায়নিকের চেয়ে প্রকৃতির দাওয়াইয়ে বিশ্বাস ছিল মানুষের বেশি। একটা ছোট পিরিচে সে তৈরি করলো কাঁচা হলুদের রস আর খাঁটি নিম তেলের মিশ্রণ। তারপর আলতো হাতে শুকনো রক্ত পরিষ্কার করতে করতে বলল, কার সঙ্গে মারামারি করেছেন? মারামারি করেছি কেন মনে হচ্ছে? এমনি মনে হচ্ছে। আমির একটু চুপ করে রইল। তারপর বলল, রিদওয়ান এসেছিল। এইটুকুই যথেষ্ট। পদ্মজা যা বোঝার বুঝে গেছে। এই দুজন সামনাসামনি হলে যা হওয়ার কথা তাই হয়েছে, যা সবসময় হয়। সে কথা না বাড়িয়ে হলুদের প্রলেপটা আলতো করে লাগাতে শুরু করলো পিঠে। আমির একটু কেঁপে উঠল। পশম খাড়া হয়ে গেল গায়ের। পদ্মজার চোখ টলটল করে উঠল। বলল, খুব জ্বলছে? আমির হাসল। কি করে সে বোঝাবে? ক্ষতের জ্বলুনিটা পদ্মজার শীতল হাতের স্পর্শে উল্টে মিলিয়ে যাচ্ছে। বারান্দা থেকে বাতাস আসছে, শীতের শেষ বাতাস। পর্দাগুলো উড়ছে অলসভাবে। পদ্মজা প্রলেপ লাগাতে লাগাতে বলল, ওই লোককে এড়িয়ে চলতে পারেন না? পারলে কি আর লাগতাম? আমি কি যে মারামারি করার মানুষ? আমিরের পিঠের পেছনে পদ্মজা, তবুও সে টের পাচ্ছে পদ্মজা কাঁদছে। আর শুধুমাত্র এই কারণেই আমির আর নিজে মারপিটে নামে না। লোক পাঠায়, নিজেকে আড়ালে রাখে, যতটা সম্ভব নিরাপদ থাকার চেষ্টা করে। এই শরীর তার নিজের নয়, এই শরীর পদ্মজার, শুধুই পদ্মজার। তাই তো সে ব্যথা পেলে কাঁদে পদ্মজা। পদ্মজা হঠাৎ ঝুঁকে আমিরের ক্ষতস্থানে একটা আলতো চুমু এঁকে দিল। সেই স্পর্শ পাওয়া মাত্র আমিরের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল মিষ্টি স্রোত নেমে গেল। লাজুক পদ্মজাও জেনে গেছে প্রেমিকের ক্ষতের ঔষধ কোনো হামিক বা বৈদ্যর কাছে পাওয়া যায় না, পাওয়া যায় প্রেমিকার ঠোঁটে। আমির হাসল, গলা নামিয়ে বলল, ভালো লেগেছে। লজ্জায় রাঙা হয়ে গেল পদ্মজার মুখ। সে উঠতে যাবে, আমির পেছন না ফিরেই বলল, আর একবার দেবে? তারপর ঘুরে তাকালো। সেই দৃষ্টি এতটাই হৃদয়হরণকারী, এতটাই ব্যাকুল অনুনয়ে ভরা যে মনে হলো সারা জীবনের সমস্ত না পাওয়া, সমস্ত তৃষ্ণা, সমস্ত আকুলতা এসে ওই দৃষ্টিতে গলে গেছে। যে দৃষ্টির সামনে দাঁড়িয়ে না বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। পদ্মজা হার মানল, আবার পালঙ্কে বসল।
আলতো করে আরেকটা চুমু এঁকে দিল ক্ষতস্থানে। আমির আবার বলল, আর একবার। পদ্মজা আবারও দিল, এবার একটু বেশি সময় নিয়ে। আমির এবার চোখ বুঝল, প্রাণ ভরা একটা নিঃশ্বাস নিল। স্বপ্নের ভেতর থেকে কথা বলছে এমনভাবে বলল, শেষবার। পদ্মজা এবার আর একটা দুটো নয়, পরপর কয়েকটা চুমু দিল, তারপর উঠতে গেল। এবার সত্যিই চলে যাবে বলে ঠিক করলো। এক পা বাড়াতেই আমির বিদ্যুৎ বেগে ঘুরে উঠে দাঁড়ালো। পেছন থেকে দুই হাতে পদ্মজাকে জড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। ভাঙা চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়েছিল আমিরের প্রশস্ত বুকে, পদ্মজার মুখে। আমির এক হাতে পদ্মজার পেট জড়িয়ে অন্য হাতে চুল তুলে নিল। মাথাটা আলতো করে নত করে মুখ ডুবিয়ে দিল রেশমি কালো ঘন চুলের গভীরে। চোখ বুঝল, সময় নিয়ে ঘ্রাণ নিল। এই ঘ্রাণ নেওয়াই আমিরের রাতের প্রার্থনা। এখানে কোনো শব্দ নেই, কোনো আয়াতও নেই, শুধু আছে একটু উষ্ণতা, একটু সুবাস, আর বুকের ভেতরে চুপচাপ বলে ওঠা, শুক্রিয়া, হাজার শুক্রিয়া। পদ্মজা জোরহীন গলায় বলল, ছাড়ুন, আমার কাজ আছে। আমির চুলে নাক ডুবিয়ে রেখেই বলল, এই রাতের বেলায় তোমার কি এমন কাজ? আছে আছে, পরীক্ষা আছে, পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। কথাগুলো বলল বটে, কিন্তু ঠোঁটের কোণ মানল না। সেখানে ধীরে ধীরে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। সে জানে আমিরের কাছ থেকে এত সহজে ছাড়া মেলে না, কখনো মেলেনি। সে শিকারী, দুর্দান্ত এক শিকারী, যে একবার শিকার ধরলে ছাড়ে না, বরং এমনভাবে আঁকড়ে রাখে যে শিকারও ভুলে যায় পালাতে চেয়েছিল কিনা। আমির বলল, ঘড়ির কাঁটা না হয় আজ রাতটুকু আমার জন্য একটু বিশ্রাম নিক। পদ্মজা আর কথা বলল না। আমিরের বাহু বন্ধনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিল। আমিরের সর্বগ্রাহী চুমু কবুল করে নিয়ে দাঁড়িয়ে রইল বাহু বন্ধনে। আমির ভালোবাসে শিল্পীর মতো, তাড়াহুড়ো নেই, অধৈর্য নেই, মায়া নিয়ে যত্ন নিয়ে ভালোবাসে। পদ্মজা একসময় চোখ খুলল পিটপিট করে। চোখের সামনে চাঁদ দেখতে পেল। তারা কখন বারান্দার দরজা অবধি চলে এসেছে টেরই পেল না। পা দুটো আমিরের পায়ের উপর, পিঠ আমিরের বুকে। চাঁদের আলো তাদের দুজনকে একসঙ্গে ভিজিয়ে দিচ্ছিল। পদ্মজা হঠাৎ আবেগী হয়ে বলল, যদি নীলুফারের মতো আমিও হারিয়ে যাই? মহাবিশ্বের সব আলো নিভিয়ে দেব, নক্ষত্রদেরও বাধ্য করব তোমাকে খুঁজে আনতে। তাও যদি আর ফিরে না আসি? সময়কে থামিয়ে দেব, দরজায় পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকব শেষ বিচারের দিন পর্যন্ত। যদি নিজ ইচ্ছেতে ছেড়ে যাই, ছায়া হয়ে সঙ্গে থাকব। যদি কোনোদিন ঘৃণা করি, সেই ঘৃণাটুকুও আতরের মতো গায়ে মেখে নেব। যদি আমাদের মাঝে বিশাল কোনো দেয়াল দাঁড়িয়ে যায়, আমি সেই দেওয়াল ভেঙে গুড়িয়ে দেব, না হয় নিজেই সেই দেওয়ালের ইট হয়ে তোমাকে আগলে রাখব। আর আর যদি মরে যাই? আমির পদ্মজার কানের কাছে মুখ নামিয়ে আনলো, একদম কানের লতি ছুঁয়ে ফেলল তার উষ্ণ নিঃশ্বাস। বলল, মস্ত বড় এক দিঘির পাড়ে পাশাপাশি দুটো কবর হবে। আকাশ থেকে জ্যোৎস্না নামলে সেই দুই কবর একসাথে স্নান করবে। শ্রাবণের বৃষ্টিতে দুজনে একসাথে ভিজবে। বাতাসের শো শো শব্দে আমি তখন তোমার কানে কানে বলবো, দেখো পদ্মাবতী, আমাদের বিচ্ছেদ ঘটানোর সাধ্য খোদ নিয়তিরও নেই। পদ্মজার বড্ড ভালো লাগলো, বড্ড ভালো। নারী কথাতেই সুখের অথৈ সাগরে ডুবে যেতে পারে। আর এই মানুষটা জানে ঠিক কোন কথাটা বললে সে ডুবে যাবে, কোন শব্দটা তার হৃদয়ের কোন দরজা খুলে দেবে। এত কথা কোথায় শিখলেন? যখন তোমাকে দেখলাম, যখন তোমার প্রেমে পড়লাম। এত কেন ভালোবাসেন? সেই উত্তর আমার কাছে নেই। আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় আপনার ভালোবাসার গভীরতা মেপে দেখতে। আমির এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, শক্ত করলো হাতের বাঁধন, গর্ব নিয়ে বলল, অতল সাগরের কূল পেলেও আমিরের ভালোবাসার তল পাবে না পদ্মবতী। তবে আপনিই বলুন, ঠিক কতটা ভালোবাসেন? আমির আর একবার দীর্ঘশ্বাস টেনে নিল, নাক পদ্মজার ঘাড়ে নামিয়ে আনলো।
চিরচেনা সুবাস বুক ভরে টেনে নিল, যে সুবাস তার কাছে আদিম নেশার মতো। এই নেশা মস্তিষ্ককে অবশ করে দেয়, হৃৎপিণ্ডকে সজাগ করে তোলে। এই নেশা তাকে প্রতিদিন নতুন করে পাগল বানায়, প্রতিদিন নতুন করে পথহারা করে দেয়। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, যতটা ভালোবাসলে কেউ কারোর জন্য মরে যেতে পারে, যতটা ব্যাকুল হলে স্রষ্টার কাছে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া যায়, আমি ঠিক ততটাই পথভ্রষ্ট তোমার মায়ায়। আবেগের প্রবল জোয়ারে পদ্মজা নিজের নিয়ন্ত্রণ হারালো। এক লহমায় ঘুরে দাঁড়িয়ে চট করে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো সে। দুই হাতে আমিরকে লতাগুচ্ছের মতো জড়িয়ে ধরল, তার উত্তপ্ত বক্ষ পিঞ্জরে মুখ লুকিয়ে ফেলল। সেখানটায় আমিরের শরীরের পৌরুষদীপ্ত ঘ্রাণ আরেক মায়াবী মাদকতা তৈরি করে রেখেছে। খোলা বুকে মুখ ঘষে ফিসফিসিয়ে বলল, আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমির মুহূর্তের মধ্যে এক হ্যাচকা টানে পদ্মজাকে 5 গোলা করে তুলে নিল। ওর পেশিবহুল হাতের বাঁধন দুর্বেদ্য দেওয়ালের মতো। ধীর পদক্ষেপে সে গিয়ে দাঁড়ালো খোলা বারান্দায়। মাথার ওপর রূপালী চাঁদ তখন পূর্ণ যৌবন নিয়ে আকাশ আলো করে হাসছে। আমির আকাশের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসল। তারপর গলা চড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, দেখ চাঁদ, চেয়ে দেখ, তোর তো নিজের কোনো আলো নেই, ধার করা আলো নিয়েই বড়াই করিস, তাও আবার বুকে একরাশ কলঙ্ক নিয়ে বসে আছিস। আর এদিকে দেখ, আমার বুকের দিকে চেয়ে দেখ, একদম নিখুঁত, একটুও খুঁত নেই। পৃথিবীর সমস্ত পূর্ণিমাকে লজ্জা দেওয়ার মতো এই নিখুঁত নারী আমার মতো এক বুনো শ্যামবর্ণকে ভালোবাসে। তুই তো সারা রাত একা পুড়ে খা খোস, তোর কি হিংসে হচ্ছে না রে? যা যা, মেঘের আড়ালে গিয়ে মুখ লুকা। তোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল চাঁদ আমার বাহুতে বন্ধি, তোকে আর কি প্রয়োজন? আমিরের কথা শুনে পদ্মজা নিজেকে সামলাতে পারল না। আমিরের গলায় মুখ লুকিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসল আমিরও। আকাশে বাতাসে কি আনন্দ, কি আনন্দ! যেন পৃথিবীর সমস্ত সুখ আজ রাতে ডানা মেলে উড়ে এসে নেমে পড়েছে তাদের চরণে, জমা হয়েছে এই বারান্দায়, এই মুহূর্তে, এই দুটো মানুষের নিঃশ্বাসের ভেতরে। কয়েক ঘন্টা আগে ওয়েটিং রুমে মজিদ হাওলাদার বসেছিলেন সোফার একদম কিনারায়। চোখ দুটো তীক্ষ্ণ। বহু বছরের রাজনীতি আর অন্ধকারের ব্যবসা মানুষকে যে ধরনের চোখ দেয়, ঠিক সেই রকম দুটি চোখ। আমির ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। দুজন মুখোমুখি বসল। প্রথম কিছুক্ষণ কাজের কথা হলো। চট্টগ্রাম বন্দরে নতুন চালানে জটিলতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের একটি রুটে অপরিচিত উপস্থিতির গন্ধ পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ থেকে খবর এসেছে, তাও আশাবাঞ্ছক নয়। আমি শুনল, কখনো মাথা নাড়ল, কখনো দু একটা কথা বলল, কোনো সমস্যায় তাকে স্পর্শ করল না। একসময় ইতস্তত করে মজিদ হাওলাদার বললেন, তোর বাড়িতে যেতে বলবি না আমাকে? আমি ঠান্ডা গলায় বলল, বিজনেস পার্টনারদের বাড়িতে নিতে হলে প্রতিদিনই কাউকে না কাউকে নিতে হবে। মজিদ ভারী কণ্ঠে বললেন, আমি কেবলই তোর বিজনেস পার্টনার, তোর বাবা না, তোর রক্ত না। আমির মাথা তুলে মজিদের চোখে চোখ রেখে বলল, যেদিন আমার মেয়ে খুন হয়েছে সেদিন আপনার ছেলেও মরে গিয়েছে। আপনার সামনে এখন যে বসে আছে সে কেবল আপনার ব্যবসার পার্টনার, তার বাইরে রক্তের টান খোঁজার চেষ্টা করবেন না। মজিদ হাওলাদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড্ড বেশি আবেগ দিয়ে কথা বলছিস বাপ। আবেগ নয়, হিসাব। হিসাব? পারিজা আমার রক্ত, আমার নাতনি, ওর জন্য আমার কলিজাকেই পড়েনি। কিন্তু নরকের ব্যবসায় নামলে মাঝে মধ্যে নিজের কলিজার টুকরো দিয়েই আগুনের উত্তাপ সইতে হয়। এই পথে হাঁটলে সেটা জেনেই হাঁটতে হয়, সেটা তুই ভালো করেই জানিস। বিষ সবাই গিলতে পারে না, যারা হজম করতে পারে তারাই টিকে থাকে। ক্ষমতার জন্য বলি দেওয়াকে কোরবানি বলে, খুন হওয়া বলে না। আমির আর কথা বলল না। কথা বললেই ভেতরের আগুনটা বেরিয়ে আসবে। এখন আগুন দেখানোর সময় নয়। সময়ের আগে আগুন দেখালে শিকার সরে যায়, শিকার সরে গেলে সুযোগও যায়, সুযোগ গেলে প্রতিশোধ যায়। মজিদ মোটামুটি নেত্রকোনা সব নেটওয়ার্ক, পুলিশ, পলিটিক্স, গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। তাকে এবং তার 2 হাত খলিল ও রিদওয়ানকে সরিয়ে দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই 3 স্তম্ভ সরে গেলে পুরো পাতাল ঘর আর সাপ্লাই চেইনের বিশাল ভার
তাকে একাই বইতে হবে, যা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। তার সাম্রাজ্য কোনো ইটের দেওয়াল নয় যে একটা ইট খসলে শুধু সামান্য গর্ত হবে। তার সাম্রাজ্য মাকড়সার জালের মতো। জালের কেন্দ্রে আমির বসে থাকলেও এর প্রতিটি সুতো ধরে রেখেছে তার নিজের বাপ, চাচা, ভাইয়েরা আর দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা। আমির যদি আজ ক্রোধের বশে জালের একটি সুতো ছিঁড়ে ফেলে, তবে সেই কম্পন মুহূর্তেই পৌঁছে যাবে প্রতিপক্ষের কাছে। তারা বুঝে যাবে জালের মালিক আজ দুর্বল। তখন তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আমির চায় না এই ক্ষমতার লড়াইয়ে শিকারী নিজেই শিকারে পরিণত হোক। তার সঙ্গে বিপদে পড়ুক পদ্মজাও। তার এক পা কাদায় পড়লে শত্রুরা 10 পা এগিয়ে যাবে পদ্মজার দিকে। তাই এই রক্তক্ষয়ী খেলায় তাকে অসীম ধৈর্য ধরতে হচ্ছে। তাছাড়া তার আসল শত্রু নিজের রক্ত নয়, বরং পর্দার আড়ালের ক্ষমতাধররা, যাদের নীল নকশায় পারিজার হত্যাকাণ্ড ঘটেছিল। তার বাবা আর চাচা তো কেবল অস্ত্র। তুচ্ছ অস্ত্র ভেঙে কোনো লাভ নেই, কাটতে হবে সেই হাতকে যে হাত এই অস্ত্র চালিয়েছে। তাই তার বিষবৃক্ষের 3 শানিত অস্ত্র মজিদ, খলিল আর রিদওয়ানকে সে এখনই নষ্ট করবে না। এদের ঢাল হিসেবে ব্যবহার করে পৌঁছবে মূল খুনিদের উচ্চতায়। তাদের সমান ক্ষমতাধর হয়ে তবে সে চূড়ান্ত আঘাত হানবে। সেটুকু ক্ষমতা পেতে যদি আরও 1 যুগ অপেক্ষা করতে হয়, আমি তাতেও প্রস্তুত। মজিদ হাওলাদার এদিক ওদিক একবার তাকালেন, তারপর আলমগীরের দিকে ফিরে বললেন, রিদওয়ান কোথায়? আলমগীর অবাক হয়ে বলল, এখানেই তো ছিল। আমিরের চোখ দুটো জ্বলে উঠল। রিদওয়ান এসেছে? সে চেয়ার ছেড়ে উঠল। কোনো কথা না বলে উল্টো ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো। মজিদ পেছন থেকে ডাকলেন, আমির বাবু। আমিরের দ্বিতীয় অফিসটি ছিল মগবাজারের এক নির্জন গলির পুরনো আমলের এক বিশাল দালানে। দালানটির বয়স কম করে হলেও 50 ছাড়িয়ে গেছে। এখানেই বসে তার অবৈধ কার্যকলাপের সকল গোপন বৈঠক। এখানেই ফিসফিস করে রচিত হয় নানা ষড়যন্ত্রের নীল নকশা। অফিস রুমের ঠিক গা ঘেঁষেই একটা ছোট্ট গোপন কক্ষ। বাইরের কোলাহল সেখানে পৌঁছয় না, রাস্তার ধুলো গন্ধও নয়। কক্ষটি আমিরের একান্ত ব্যক্তিগত আশ্রয়। ঘরের একদিকের দেওয়ালে টাঙানো পদ্মজার একটা বিশাল আকারের বাঁধানো ছবি। রিদওয়ান সেই ছবিটির সামনে দাঁড়িয়ে আছে, কামনার বিকৃত লালসা তার দৃষ্টিতে। সে ধীরে ধীরে হাত তুলল, আঙ্গুলের ডগায় স্পর্শ করল ছবির মসৃণ কাজ, ঠিক পদ্মজার গালের ওপর। বিড়বিড় করে বলল, কি করলে তোমাকে পাবো? তখনই আমির ঝড়ের বেগে ঘরে ঢুকল। রিদওয়ানের হাত তখনও ছবির গায়ে। আমির এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর গর্জে উঠল, হাত সরা বান্দির বাচ্চা! রিদওয়ান চমকে ঘুরে তাকালো। আমির বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। ডান মুষ্টি শূন্যে ঘুরে এসে রিদওয়ানের চোয়ালে বজ্রপাতের মতো লাগলো। রিদওয়ান ছিটকে গিয়ে পড়ল সোফায়, পুরো শরীর ঝাঁকুনি খেল। পরক্ষণেই সে উঠে দাঁড়ালো, ঠোঁটের রক্ত মুছে বলল, তুই আমার সাথে বেইমানি করেছিস আমির। কথা ছিল ওকে আমার জন্য তুলে আনবি, অথচ দিনের পর দিন তুই নিজেই ওকে ভোগ করছিস। বেইমানের বেইমান। অনেক বেইমান দেখেছি জীবনে, কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। কথাগুলো বিষের মতো আমিরের কানে ঢুকলো। তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সে এগিয়ে গিয়ে রিদওয়ানের বুকের পাঞ্জাবির মুঠো খাবলে ধরল। টিড়মিড় করে বলল, মুখ সামলে কথা বল। পদ্মজা আমার বউ হয় ও আমার। তোর মতো ডম্পটের সাহস কি করে হয় ওর ছবিতে হাত দেওয়ার? এরপর যা হলো তাকে আর লড়াই বলা যায় না। ঝড় বললেই ঘটনাটির সঙ্গে ন্যায় হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। টেবিলের উপর লাখার ল্যাম্পটা হুড়মুড়িয়ে মেঝেতে পড়ল। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে গেল। ফাইলের স্তূপ আশ্রে পড়ল, কাগজ উঠতে লাগলো। আমির রিদওয়ানের কলার চেপে ধরে পুরো শরীরটা তুলে দেওয়ালে আশ্রে ফেলল। আমির ব্যথায় মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। শ্বাস ভাঙা গলায় বলল, ঝামেলা করিস না। 4 বছর তো ভোগ করেছিস, এইবার অন্তত আমাকে দিয়ে দে, ভাগাভাগি কর। আমরাই তো। শব্দগুলো শেষ হওয়ার আগেই আমির এলোপাথারি কিল ঘুষি চালাতে শুরু করলো। বিশ্রী গালিগালা ছুটছিল তার মুখ থেকে। সেই সঙ্গে উত্তাল কণ্ঠে বলতে লাগলো, ওকে ছুঁতে যাওয়া তো দূরের কথা, ওর ছজার দিকে তাকালেও তোর চোখ আমি উপড়ে নেব। রিদওয়ান ফাটা ঠোঁটে হাসল, বলল, চোখ নিবি? নে, পদ্মজা তোর বউ, মনে মনে আমারও বউ। এটা কেউ কেড়ে নিতে পারবে না। আমার মনকে তো আর ছুঁতে পারবি না। আমিরের রাগ এইবার ভাষার সীমা ছাড়িয়ে গেল।
সে রিদওয়ানের গলায় 2 হাত চেপে ধরল, বলল, তাহলে তোর মনকে নিয়ে তুই কবরে যা। ঘরে মজিদ আর আলমগীর ঢুকলো হুড়মুড়িয়ে। মজিদ দৌড়ে এসে আমিরের হাত ধরে বললেন, আমির, ওকে ছাড়, ছাড় বলছি। আলমগীর অন্য দিক থেকে ধরার চেষ্টা করতে করতে বলল, পাগল হলি নাকি? মরে যাবে তো, ছাড়। আমির দুজনকে এত সজোরে ঠেলে সরিয়ে দিল যে মজিদ হোঁচট খেয়ে পিছিয়ে গেলেন। আলমগীর দেওয়ালে ধাক্কা খেল। আমির গর্জে উঠল, কেউ মাঝখানে আসবে না। আজ ওর রক্ত দিয়ে আমি এই ঘরের মেঝে ধোবো, ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলব। রিদওয়ান টের পেল সে আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে সে পকেটে হাত ঢোকালো। বের হলো একটা ছোট ফোল্ডিং ছুরি। নিজের সবটুকু শক্তি একত্রিত করে আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ধারালো ফলাটা আমিরের পিঠে পোঁছ দিল, রক্ত চুইয়ে ভিজিয়ে দিল কাপড়। আমির আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রিদওয়ানের চুলের মুঠি খাবলে ধরে সমস্ত শক্তি দিয়ে মেঝেতে আছাড় দিল। তারপর একের পর এক ঘুষি আসতে লাগলো মুখে, পাঁজরে, বুকে। রিদওয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসতে লাগলো। আমির তার বুকের উপর হাঁটু গেড়ে বসে বলল, অনেক শখ না তোর? পদ্মজাকে মনে মনে বউ ভাবিস? আমার কে? বান্দির বাচ্চা, বল, চিৎকার করে বল, পদ্মজা তোর মা লাগে। রিদওয়ান রক্তমাখা মুখ নিয়ে ঘরে কণ্ঠে বলল, কখনো বলবো না। আমির আরো জোরে চেপে ধরল, বলল, বলবি না? তোর জিভ আমি আজ ছিঁড়ে ফেলবো। বল সর, বল ও তোর মা। মরণপণে এই লড়াই দেখে মজিদ হাওলাদার আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি এগিয়ে এসে রিদওয়ানের মাথায় সজোরে একটা গাঁটটা মারলেন। বিরক্ত হয়ে বললেন, গাধার বাচ্চা, জেদ করিস না। দেখেছিস না আমির পাগল হয়ে গেছে? ও তোকে আজ সত্যি সত্যিই কবরে পাঠাবে। জান বাঁচাতে চাইলে যা বলছে বলে ফেল। আলমগীর রিদওয়ানের দিকে ঝুঁকে বলল, একটাবার বলে দে না ভাই, তাহলেই তো ল্যাটা চুকে যায়। বল, পদ্মজা তোর মা হয়। কথাটা বলেই আলমগীর ঠোঁট কামড়ে ধরল, যাতে কোনোভাবেই হাসির শব্দটা বাইরে বেরিয়ে না আসে। আমিরের মতো মানুষ স্রেফ একটা সম্বোধন স্বীকার করানোর জন্য এমন পাগলামি করতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর রিদওয়ানটাও যে কি, জেনে শুনে মৌমাছির চাকে ঢিল ছুড়বে, তারপর কাঁদবে কেন কামড়ালো। রিদওয়ান দেখল চারপাশ ঝাপসা হয়ে আসছে, বুকের ভেতরটা টনটন করছে, বাঁচার আর পথ নেই। সে দাঁতের দাঁত চেপে চোখে বিষের আগুন নিয়েই কোনো রকমে উচ্চারণ করল, পদ্মজা, পদ্মজা আমার মা, তোর বউ আমার মা। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নামল। পরপরই আমিরের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। সে রিদওয়ানের উপর থেকে উঠে দাঁড়ালো, শার্টের হাতা ঠিক করলো যেন কিছুই হয়নি। তারপর উঁচু গলায় বলল, যেহেতু পদ্মজা তোর মা, সেহেতু সম্পর্কে আমি আজ থেকে তোর বাপ। আলমগীর কপাল চাপড়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এলেন কিছুক্ষণের মধ্যেই। আমিরের পিঠের ক্ষততে হাত দিতে গেলে আমির ঝাঁকুনি দিয়ে পড়ে গেল। রিদওয়ানকে শুইয়ে দেওয়া হলো লম্বা সোফায়। সে তখন আধা অচেতন, চোখের পাতা ভারী, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালচে হয়েছে, ডান গাল ফুলে কদম ফুলের মতো হয়েছে, আর ভ্রুর কাছে থেকে তখনও ঠোরোধারায় রক্ত গড়াচ্ছে। ডাক্তার ব্যাগ খুলে বসলেন, তুলা আর স্যালাইন বের করলেন। প্রথমে ক্ষতস্থানগুলো আলতো হাতে পরিষ্কার করলেন, তারপর বায়োডিন লাগালেন কাটা জায়গায়। রিদওয়ান যন্ত্রণায় কেঁপে উঠল। ডাক্তার ভ্রুর কাটাটা কাছ থেকে দেখলেন। আলমগীরকে বললেন, আলোটা একটু এগিয়ে দিন। আলো এলে তিনি শান্ত গলায় বললেন, 2টা সেলাই দিতে হবে। অ্যানেস্থেটিক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার দ্রুত দক্ষ হাতে 2টো সেলাই দিলেন। দ্রুত বেঁধে কাটলেন। এরপর 2 হাতে হালকা চাপ দিয়ে পাঁজর পরীক্ষা করলেন। রিদওয়ান কাতরালো, ভাঙেনি, তবে 1-2টো হাড় মারাত্মক চোট পেয়েছে। বললেন, এক্স রে করলে নিশ্চিত হওয়া যেত, তবে আপাতত ভাঙার লক্ষণ নেই, বিশ্রামে রাখুন। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিদওয়ানের পেশিগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, 5 দিন নিয়মিত খাবেন, একটাও বাদ দেবেন না। কাটা জায়গায় গজ রেখে ব্যান্ডেজ বাঁধলেন। ফাটা ঠোঁটে অ্যান্টিবায়োটিক মলম লাগালেন। উঠে যাওয়ার আগে আমিরের দিকে ঘুরে বললেন, পিঠের ক্ষতটা ঠিকমতো পরিষ্কার না করলে ইনফেকশন হবে। আমি শুনলই না, চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। জালনার ওপাশে রাতের গাঢ় অন্ধকার, ঘরের ভেতর থমথমে নীরবতা। মেঝেতে তখনও রিদওয়ানের ছোপ ছোপ রক্তের ছিটা। আমির তার ক্ষতবিক্ষত পিঠ নিয়ে কোনো মতে একটা শার্ট গলিয়ে গোল টেবিলে মিটিংয়ে বসেছে।
ব্যথায় চোয়াল শক্ত হয়ে আছে তার, অথচ চোখের মণি পাথরের মতো স্থির। গম্ভীর গলায় বলল, চট্টগ্রামের চালানটা আমি নিজেই সামলাবো। কাল রাতেই বের হচ্ছি। অলন্দপুর থেকে সরাসরি সাগরের বুক পর্যন্ত ছক্কাটা হয়ে গেছে। আলমগীর ভ্রুকুচকে বলল, এত মানুষ থাকতে তুই কেন যাবি? 4-5 দিনের মামলা। রিদওয়ানের যাওয়ার কথা ছিল, ও যখন অকেজো হয়ে পড়ে আছে তখন আমিই যাই। না হয় কবির আর সুলতান যাক। না, আমিই যাব। ওখানে আরও একটা হিসেব চোকানোর আছে। আলমগীর আর কথা বাড়ালো না। নিশ্চয়ই ওর যাওয়ার পেছনে বড় কোনো শিকার লুকিয়ে আছে। তাছাড়া নারী পাচারের চালানে আমিরের সতর্কতা সবসময় একটু উগ্র। যতক্ষণ না এগুলো গন্তব্যে পৌঁছয় তার স্নায়ুগুলো তপ্ত সীসার মতো টান টান হয়ে থাকে। মজিদ নীরবতা ভেঙে বললেন, ঠিক আছে, তাহলে কাল রাতেই আমরা একসাথে গ্রামে রওনা দেব। কি বলিস রিদওয়ান? সোফায় আধশোয়া হয়ে থাকা রিদওয়ান কোনো জবাব দিল না। তার চোখ দেওয়ালের দিকে নিবদ্ধ, মুখে একরস তিক্ততা। ঘরটা আবারও গুমোট হয়ে আসছিল। তখনই অফিসের ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলো এক নারী ছায়ামূর্তি, আপাতমস্তক কালো বোরকায় ঢাকা। ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে এক ঝটকায় বোরখাটা খুলে সোফায় ছুঁড়ে মারল। পরনে চওড়া লাল পাড়ের শাড়ি, নাম তার আসমানি। আসমানির রূপ ধারালো ছুরির ফলার মতো, চোখের চাহনিতে চরম ঔদ্ধত্য। শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা আলগা থাকায় তার গায়ের ফর্সা রঙের জৌলুসকে আরও উস্কে দিচ্ছে। ঘরের গুমোট ভাব ছাপিয়ে হঠাৎ করেই মাদকতায় সুগন্ধ ছড়িয়ে পড়ল। আসমানি সবার মুখের ওপর নজর বুলিয়ে বলল, এতগুলো বাঘা বাঘা মরদের মধ্যে আমার দায়িত্বটা কে নেবে শুনি? মজিদ আমিরের দিকে আর চোখে চেয়ে গলাটা একটু ঝেড়ে নিলেন। ঘরের গুমোট ভাবটা কাটাতে চাইলেন কিনা বোঝা গেল না, তবে গলায় মেকি করুণা মিশিয়ে বললেন, আমির, মেয়েটা তোর মেজদা দাদির নাতনি। রক্ত বলতে দুনিয়ায় আর কেউ নেই। মাসখানেক আগে মাটাও মরে গিয়ে ওর একেবারে অকল ভাসিয়ে দিয়ে গেছে। একা মেয়ে মানুষ, এভাবে পথে পথে তো আর ঘুরতে দেওয়া যায় না। তোর অফিসে কোনো একটা হিল্লে করা যায় না? আমির তার চোখের পলকও তুলল না। টেবিলের ওপর রাখা ফাইলের পাতায় তার কলমটা খসখস করে শব্দে চলছে। সে পাথর কঠিন কণ্ঠে জবাব দিল, আমার অফিসে মেয়ে মানুষের কোনো জায়গা নেই। ওকে সোজা গ্রামে পাঠিয়ে দাও। বাড়িতে ঝিচাকর লাগে, সেখানে কোনো কাজে খাটানো যায় কিনা দেখো। আমিরের অবহেলা আসমানের দর্প আরও বাড়িয়ে দিল। সে দমে যাওয়া তো দূর, বরং এক পা এগিয়ে টেবিলের ওপর 2 হাত রেখে খানিকটা ঝুঁকে দাঁড়ালো। তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আমিরের নাকে গিয়ে ধাক্কা খেল। আসমানি এমনভাবে আমিরকে দেখছে যেন চাহনি দিয়েই তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়বে। ঠোঁটের কোণে ঝুলে থাকা কুটিল সম্মোহনী হাসিটা আরও চওড়া করে বলল, লোকমুখে তোমার অনেক নাম শুনেছি। সামনাসামনি দেখার খুব শখ ছিল, দেখলাম, দেখার মতোই। বলেই শব্দ করে হাসল। তারপর কণ্ঠস্বরকে একটু খাদে নামিয়ে বলল, এখনই গ্রামে পাঠিয়ে আমায় নির্বাসন দিও না। কয়টা দিন আমার পাশে থাকো, আমায় একটু চেনো, আমার স্বভাব চরিত্র জানো। আসমানিরে কাজে লাগানোর মতো হিম্মত তোমার আছে কি না এটা তো আগে বোঝার দরকার। এরপর না হয় খেদিয়ে দিও, চলে যাব নে। আমির এবার মুখ তুলল। আসমানির চাহনি দেখে মুহূর্তেই বুঝে নিল এই মেয়ে আপদ মস্তক বিষে ভরা এক ফিতনা। আসমানের সুযোগটা হাতছাড়া করল না। নিজের শাড়ির চওড়া লাল আঁচলটা কাঁধ থেকে ইচ্ছাকৃতভাবে খানিকটা আলগা করে দিল সে। উদ্ধত ভঙ্গিতে বুনো হাতছানি দিয়ে বলল, আর কাজের কথা সে তো এখনো দেখোই নাই। একবার যদি আমার কেরামতি দেখো, ব্যবসা বাণিজ্য সব চুলোয় দিয়ে সারাদিন আমারই পাহারা দিবা। মজিদ হাওলাদার ঘরের কোণ থেকে আসমানির কথার খেলাটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিলেন। আসমানি এখানে আচমকা উড়ে আসেনি, তাকে দেওয়ার গুটি হিসেবে মজিদ নিজেই চাল দিয়েছেন। আমির পদ্মজার মায়ায় পুরোপুরি আচ্ছন্ন, প্রেমে বিভোর। তাই তিনি এমন কাউকে খুঁজছিলেন যে আমিরের নিরেট একঘেয়ে জীবনে নতুন উন্মাদনা নিয়ে আসবে। মজিদ আর চোখে আসমানিকে আবার পরখ করলেন। মেয়েটা সত্যিই আগুনের গোলা। পদ্মজার মধ্যে হয়তো স্বর্গীয় স্নিগ্ধ শুদ্ধতা আছে, কিন্তু আসমানের ভেতরেই আছে উগ্র কামুক সৌন্দর্য। ওর টানা টানা চোখ আর চলনে বলনে যে শরীরী টান আছে, ওইটুকুই যথেষ্ট যে কোনো শক্ত পুরুষের রক্তে অনায়াসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। পদ্মজা যদি ভোরের শীতল শিশির হয়, তবে আসমানি হলো চৈত্র দুপুরের কড়া রোদ। আসমানি যদি একবার তার কামনার বিষ আমিরের মগজে ঢুকিয়ে দিতে পারে, তবেই কেল্লা ফতে।
পদ্মজার মায়ার বাঁধন ছিঁড়তে তখন এক পলক সময়ও লাগবে না। মজিদ পকেট থেকে পানের বাটা বের করতে করতে গলা ঝেড়ে কাশলেন। ধূর্ত চোখে আমিরের দিকে চেয়ে বললেন, আমির, মেয়েটা যখন বলছে 2-4 দিন থাকো কি না, দেখ না কোনো কাজে আসে কি না। চট্টগ্রাম যাবি, দীর্ঘ পথ, 2-3 দিন লঞ্চে কাটাতে হবে। খাওয়ার দাওয়া, তদারকি একটা ব্যাপার তো থাকেই। পাশে থাকলে একটু সেবা যত্নে করতে পারবে। ফিরে এসে না হয় গ্রামে পাঠিয়ে দিস। কি বলিস আলমগীর? আলমগীর কোনো মন্তব্য করল না, কেবল অস্বস্তিতে জানালার বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকেই তাকিয়ে রইল। আমিরের নীরবতাকে আসমানি তার রূপের কাছে নতিস্বীকার বলে ধরে নিল। দুনিয়ার সব পুরুষই তো এক ঘাটের জল খায়, এই পাথরকেও গলানো তার বাম হাতের খেল। আমির নিস্পৃহ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে আসমানের নরম মোলায়েম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিল। গা ঘেঁষে দাঁড়ালো। সঙ্গে আসমানের ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। আমির হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনীর সাহায্যে বৃত্ত ইশারা করে প্রশংসার সুরে বলল, একের নটি। মুহূর্তেই আসমানের উদ্ধত বিজয় হাসিটা পাথরের মতো জমাট বেঁধে গেল। অপমানে বিস্ময় তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। সে কিছু একটা বলতে ঠোঁট ফাঁক করছিল, আমির তাকে সেই সুযোগটুকুও দিল না। তার হিমশীতল দৃষ্টি ততক্ষণে ঘুরে গেছে ঘরের কোণে ব্যান্ডেজ জড়িয়ে মুখ গোমরা করে বসে থাকা রিদওয়ানের দিকে। যন্ত্রণায় রিদওয়ানের শরীর আর মন দুটোই তখন বিষিয়ে আছে। আমির ঠান্ডা গলায় বলল, যাও, তুমি বরং ওর কাছে গিয়ে বসো। তোমার উর্বর জমিতে চাষ করার জন্য ওর মতো আদর্শ কৃষক দ্বিতীয়টা হবে না। কথাটা শেষ করেই আমির আসমানিকে সজোরে একটা ধাক্কা দিল। আসমানি নিজেকে সামলাতে পারল না, টাল খেয়ে সে আছড়ে পড়ল রিদওয়ানের রক্তাক্ত গায়ের উপর। আকস্মিক ধাক্কায় রিদওয়ান ব্যথায় কুকড়ে উঠে গাড়ি দিয়ে উঠল। শালার পুত, মারলি তো মারলি, এখন এই বান্দিরে আমার গায়ের উপর মারলি। বলেই রিদওয়ান থেমে গেল। কথাগুলো আর শেষ হলো না। আসমানি তখনও তার বুকের ওপর আধশোয়া অবস্থায়। ধস্তাধস্তিতে আসমানির এলোমেলো হয়ে যাওয়া চুলের গোছা রিদওয়ানের গালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রিদওয়ান যখন যন্ত্রণা কাতর চোখ তুলে তাকালো, তার রাগ আর শরীরের বিষ মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। চোখের সামনে কাকে দেখছে? এ তো অপসরী। আসমানের চওড়া লাল বারের শাড়িটা কাঁধ থেকে অনেকটাই সরে গিয়েছে। ঘাড়ের খাজি আর বুকের ওপর বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। অপমানে তার মুখটা এখনো লাল হয়েছে ঠিকই, কিন্তু চোখের কোণে এখনো কামুক বুনো হাতছানির রেখা। মজিদ হাওলাদার আমিরের জন্য দুরূপের তাসই এনেছেন, কিন্তু তাসের মুখটা যে এতটা বিষাক্ত সুন্দর হতে পারে তা তার কল্পনারও অতীত ছিল। আসমানি রিদওয়ানের হতভম্ব চাহনি দেখে খুশি হয়ে গেল। হাওলাদার বাড়ির সিংহটা তাকে ফিরিয়ে দিলেও শিয়ালটাকে বশ করা খুব কঠিন হবে না। সে তার আঙ্গুল দিয়ে রিদওয়ানের রক্তমাখা কলারের ওপর ধীর লয় আঁকিবুকি করতে করতে ফিসফিসিয়ে বলল, তা আদর্শ কৃষক সাহেব, চোটকে খুব বেশি লাগছে? তোমার মালিক তো আমায় তোমার জিম্মায় দিয়ে গেল, দেখে রাখতে পারবা তো? আমি কিন্তু আনকোড়া কুমারী। আমির পেছন ফিরে আর তাকালো না। তার কাছে আসমানির শরীরই প্রদর্শনী ছিল নিছক নর্দমার পঙ্কিলতা। গটগট করে ঘর থেকে বেরিয়ে সে গাড়িতে গিয়ে উঠল। টায়ার ঘষে ধুলো উড়িয়ে গাড়ি ছুটল তার শহরের মূল অফিসের দিকে, যেখান থেকে তার বৈধ ব্যবসার সব কলকাঠি নাড়া হয়। অফিসের গদিওয়ালা চেয়ারে শরীরটা এলিয়ে দিতেই কবির এসে সামনে দাঁড়ালো। বলল, ভাইজান, দুপুরে ভাবিজান এসেছিল, অনেকক্ষণ অপেক্ষা করে গেল, মনে হয় জরুরি কোনো কথা ছিল। পদ্মজা নামটা কানে আসা মাত্র আমিরের পাথুরে হিমশীতল মুখভঙ্গি মুহূর্তেই কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কবিরকে একটা জুৎসই গালি দিয়ে আর এক মুহূর্ত দেরি করল না, বেরিয়ে গেল। টেবিলের ওপরের জরুরি ফাইল, মিটিং সবকিছুই পড়ে রইল। পরদিন সরকারি ছুটির দিন। মন্ত্রী সালাউদ্দিন তারিখের ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। দরজার দিকে পিঠ দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমির, পায়ের উপর পাতলা, হাত ভাঁজ করে রাখা খবরের কাগজে। ঠোঁটের কোণে জ্বলন্ত চুরুট থেকে নীল ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠছে সিলিংয়ের দিকে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমার সাহস তো কম নয়, মন্ত্রীর বাড়িতে বসে চুরুট ফুঁকছ। আমির চমকালো না, এমনকি কাগজটাও নামালো না সঙ্গে সঙ্গে, বরং একটু থেমে ধীরে ধীরে চুরুটটা অ্যাস্ট্রেতে রেখে উঠে দাঁড়ালো। ঘুরে তাকালো, বিনয়ের সাথে সালাউদ্দিনের সঙ্গে হ্যান্ডশেক করলো। সালাউদ্দিন তারিক সামনাসামনি বসলেন। তার বয়স 50-এর কোঠায়, চুলে পাক ধরেছে। বললেন, সরাসরি আলাপে যাই।
বলেই থামলেন, কিছু ভাবলেন, তারপর বললেন, আমির, আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন তার প্রতিদান হিসেবে আনুগত্য আশা করি। তুমি বিরোধী দলের হাতে অস্ত্রের চালান তুলে দিয়ে সেই বিশ্বাসটা ভেঙে দিলে। এটা কি তোমার মতো একজন দূরদর্শী ব্যবসায়ীর জন্য বোকামি হলো না? আমির সোফায় হেলান দিল। তার ভঙ্গিতে কোনো অপরাধবোধ নেই, কোনো ভয়ও নেই। বলল, প্রশ্নটা ভুল করলেন মন্ত্রী সাহেব। আমি বিশ্বাস ভাঙিনি, আমি শুধু বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করেছি। আপনি টানা 4টা চালানের টাকা আটকে রেখেছেন, কারণ হিসেবে বলছেন ফান্ড রিলিজ হয়নি, কিন্তু আমি জানি সেই টাকা কোথায় গেছে, কোন খাতে ব্যয় হয়েছে, কার পকেটে পৌঁছেছে। আমার নীতিটা একদম সাদা কাগজের মতো পরিষ্কার, আগে পাওনা তারপর পণ্য। সালাউদ্দিনের চোখে কিছু একটা খেলা করলো। বললেন, তুমি জানো এই মুহূর্তে দেশের ভেতর যে অস্থিরতা চলছে সেটা মেটাতে ওই চালানটা আমার জন্য কতটা জরুরি ছিল? তুমি চাইলে কি আর কদিন ধৈর্য ধরতে পারতে না? টাকাটা তো আজ হোক বা কাল তুমি পেতেই। আমি ব্যবসায়ী মন্ত্রী সাহেব, সমাজসেবক নই। ধৈর্য দিয়ে আমার ঘেরের চিংড়ি বড় হয়, আর সেই ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্ত্রের চালান ঘোরে কেবল মুদ্রার বিনিময়, প্রতিশ্রুতির বিনিময় নয়। তখনই দরজায় একটা সংকট জড়ানো কাশির শব্দ হলো। মিরাজ ঢুকল। মন্ত্রীর পিএস, বয়স 30-এর কোঠায়, মুখে একটা চিরস্থায়ী বিনয়ের আবরণ, কিন্তু চোখে হিসাব আছে। এই মিরাজের সাথেই আমিরের সব লেনদেন হয়, সব ডিলের সুতো এই লোকের হাত দিয়েই গেছে। তাকে দেখেই সালাউদ্দিন বললেন, মিরাজ হয়তো তোমাকে ঠিকমতো বোঝাতে পারেনি। সরকারি কিছু ফান্ডের জটিলতার কারণে পেমেন্টটা একটু আটকে আছে। আমরা তো আর রাস্তার খুচরো ব্যবসায়ী নই যে তোমাকে ঠকাবো। তুমি এই চালানটা ক্লিয়ার করো, আমি কথা দিচ্ছি পেছনের সব পাওনাও মিটিয়ে দেব। চলো একটা সমঝোতায় আসি। আমির মিরাজের দিকে একবার তাকালো, এরপর সালাউদ্দিনের দিকে ফিরে বললেন, সমঝোতার সময় পার হয়ে গেছে। আমার বকেয়া টাকা দিয়ে আপনার পিএস নতুন গাড়ি কেনে। ফান্ডে ঝামেলা নেই, ঝামেলা আপনাদের নিয়তে। তাই শেষ অস্ত্রের চালানটা আমি ওই পক্ষকেই দিয়েছি যারা নগদে বিশ্বাসী। মিরাজের মুখ মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল, তারপর আবার সেই বিনয়ের মুখোশে ঢেকে গেল। সালাউদ্দিনের মুখ থেকে নরম ভাবটা সরে গেল, কপালে একটা সরু রেখা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা তুমি ঠিক করনি। তুমি জানো ওই অস্ত্রগুলো আমাদের জন্য কতটা ক্রুশিয়াল ছিল। তুমি আমাদের সাথে বেইমানি করলে। যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করে। তোমার উপর আমাদের যে ভরসা ছিল সেটা আজ তুমি নিজ হাতে নষ্ট করলে। আমির একটু সামনে ঝুঁকল, গলা নামিয়ে স্পষ্টভাবে বলল, বিশ্বাসঘাতকতা তখন হয় যখন অপরপক্ষ চুক্তি মানে। আপনারা চুক্তি ভেঙেছেন আগে, আমি শুধু হিসাব বরাবর পদক্ষেপ নিয়েছি। মিরাজ সম্পর্কে সালাউদ্দিন তারিকের শালা, এই পরিচয়টুকুই তার সবচেয়ে বড় সম্পদ, এবং সে জানে সেটা। সেই সম্পর্কের আড়ালে দাঁড়িয়ে সে মাঝে মাঝেই এমন কথা বলে যা অন্য কেউ বলার সাহস দেখাতো না। এবারও তার ব্যতিক্রম হলো না। ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ঝুলিয়ে সে ফোড়ন কাটল। বিশ্বাসঘাতক একটা, নীতি নেই, সততা নেই। ঘরের বাতাস একটু ভারী হলো। সালাউদ্দিন কিছু বললেন না, শুধু চোখ একটু সরু হয়ে গেল। তিনি উৎসুক হয়ে দেখছেন এরপর কি হয়। আমি ঠান্ডা মাথায় হাসল, বলল, রাতের অন্ধকারে আমার পাঠানো মেয়েদের সামনে যখন ন্যাংটা হন তখন আপনার ওই আদর্শ আর নীতি কোন নর্দমায় গিয়ে লুকায়? আপনার মতো মানুষের ইজ্জত তো আমার মেয়েদের বিছানায় রোজ নিলাম হয়। মিরাজের মুখ থেকে রক্ত সরে গেল। সালাউদ্দিন গর্জে উঠে বললেন, তোমার স্পর্ধা অনেক বেড়ে গেছে আমির। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। আমার শালাকে তুমি আমার সামনেই। আমির একটুও টলল না, বরং সালাউদ্দিনের দিকে সরাসরি তাকিয়ে কথা কেড়ে নিয়ে বলল, মন্ত্রী সাহেব, আমি আপনাকে সম্মান করি, কিন্তু মিরাজ আপনার শালা হলেও আমার কাছে সে স্রেফ একটা বাজারের দালাল। কথাটা ঘরের মধ্যে পাথরের মতো পড়ল। মিরাজ এবার রাগে প্রায় জ্বলে উঠল। তার ভেতরে যে অপমান জমেছিল, যে ক্রোধ পুঞ্জীভূত হচ্ছিল, সব একসাথে বেরিয়ে এলো। আমি দালাল? তুই কি এক পালবে মেয়েদের দালাল আর অস্ত্র পাচারকারী? নিজেকে কি ভাবিস তুই? কালই আমি তোর ফ্যাক্টরি, গোডাউন সব তছনছ করে দিতে পারি। আমি ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। বলল, যার পাওয়ারে এই কথা বলছিস তার গোপন নথির কথাই তো অন্য পার্টির কাছে ফাঁস করেছিস। তুই তো সেই অধম যে নিজের দুলাভাইয়ের ক্ষমতার দোহাই দিয়ে ফান্ড থেকে 2 কোটি টাকা সরিয়েছিস। বলবো নাকি সব কথা? ঘরে একটা বিদ্যুৎ খেলে গেল। সালাউদ্দিন চমকে উঠলেন।
তার চোখ মিরাজের দিকে ঘুরল। মিরাজ হকচকিয়ে গেল, চিৎকার করে বলল, মিথ্যা কথা! আমাদের মাঝে ঝামেলা লাগাতে এসব বলছে দুলাভাই। এই সাপটাকে আর পুষবেন না, এ আপনার পিঠেই ছুরি মারবে। আমির তখন উঠে দাঁড়ালো। মিরাজের একদম মুখোমুখি হলো সে। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। হিসিয়ে বলল, আমি পিঠে ছুরি মারি না মিরাজ, আমি বুক বরাবর বুলেট চালাই। সেকেন্ড খানেক নীরবতা। তারপর মিরাজের ভেতর কোথাও কিছু একটা ভেঙে গেল। সে চিৎকার করে কোমরের পিস্তল বের করলো এবং সেটা আমিরের কপালে ঠেকিয়ে দিয়ে বলল, মুখ বন্ধ কর কুত্তার বাচ্চা। আমিরও যেন এই মুহূর্তের অপেক্ষাই করছিল, আগে অস্ত্রটা মিরাজ বের করুক। বিদ্যুৎ গতিতে তার হাত কোমরে গেল এবং পরের মুহূর্তেই তার রিভলভার মিরাজের কপাল ঠেকে গেল। দুটো অস্ত্র, দুটো কপাল, দুটো মানুষ, মাঝখানে একটা ট্রিগারের দূরত্ব। আমির গলা উঁচিয়ে বলল, ট্রিগার চাপ মিরাজ, সাহস থাকলে চাপ। আমির যখন অস্ত্র হাতে নেয় তখন সে তার প্রতিপক্ষকে মানুষ হিসেবেই গণ্য করে না। আর তো তুই স্রেফ একটা কীট পতঙ্গ। তোর আঙ্গুল কাঁপার আগেই তোর মাথার মগজ পেছনের দেওয়ালে লেপটে যাবে। মিরাজ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সত্যি সত্যি ট্রিগার চেপে দিল। চমকে উঠলেন সালাউদ্দিন তারিক। মিরাজের কপাল বরাবর একটা ছিদ্র হয়ে গেল। কোনো শব্দ করার সুযোগও পেল না। জড় পদার্থের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। হাতের বন্দুকটা মেঝেতে ঘষা খেয়ে ছিটকে গেল দূরে। সালাউদ্দিন পাথরের মতো স্থবির হয়ে গেলেন। তার ধবধবে সাদা পাঞ্জাবিতে মিরাজের রক্তের কয়েক ছিটা এসে লাগছে। তিনি চোখ বড় বড় করে একবার মেঝেতে লুটিয়ে পড়া লাশের দিকে, আর একবার শান্ত ভঙ্গিতে পিস্তল নামিয়ে রাখা আমিরের দিকে তাকাচ্ছেন। দুটো দৃশ্যের কোনোটাই তার মাথায় ঠিকমতো গ্রহণ করতে পারছে না। আমির পকেট থেকে সিল্কের রুমাল বের করে ধীরে সুস্থে পিস্তলের নলটা মুছল। তারপর সোফায় হেলান দিয়ে বসে বলল, চমকে গেলেন মন্ত্রী সাহেব? শালার জন্য মায়া হচ্ছে নাকি পিএসের জন্য? সালাউদ্দিন এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, কত বড় দুঃসাহস তোমার! তুমি আমার সামনে আমার বাসায় কাকে খুন করেছো? ও আমার শ্যালক, ও এই সরকারের। ও একটা ইঁদুর ছিল, যে ইঁদুর আপনার গোডাউনের তলা ফুটো করে সব ধান অন্যকে পাচার করছিল। আপনার ফাঁসির দড়ি বুনছিল। সালাউদ্দিন থমকে গেলেন। রাগে দাউ দাউ আগুনটা নিভে জায়গা করে নিল তীব্র সংশয়। আমির কাউকে ডাকল। সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে 15 বছরের এক কিশোর ঘরে প্রবেশ করল। পরনে ঢিলেঢালা শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা জীর্ণ চামড়ার ব্যাগ। বয়স কম হলেও তার চোখ দুটো বয়সের তুলনায় অনেক পরিণত। নবাব ব্যাগ থেকে কিছু কাগজ আর একটা অডিও ক্যাসেট বের করে সালাউদ্দিনের সামনে টেবিলের ওপর রাখল। নিচু কণ্ঠে বলল, গত 3 মাস ধরে মিরাজ সাহেব আপনার বিপক্ষ দলের নেতার সাথে প্রতি বুধবার রাতে গোপনে দেখা করতেন। এই যে দেখুন, আপনার ব্যক্তিগত লকারের ডুপ্লিকেট চাবি বানানোর রসিদ। আর এই ক্যাসেটটা একবার শুনুন। আমির ইশারায় পাশের ক্যাসেট প্লেয়ারটা দেখালো। সালাউদ্দিন দ্বিধাগ্রস্ত হাতে প্লে বোতাম টিপলেন। পিতার ঘর ঘর শব্দের পর মিরাজের কণ্ঠ শোনা গেল, চিন্তা করবেন না, দুলা ভাইয়ের সব গোপন নথিপত্র আমি সময় মতো পৌঁছে দেব। ওনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সবগুলো নথি দেখে সালাউদ্দিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি যেন নিজের চোখের সামনে নিজের রাজনৈতিক মৃত্যু দেখতে পেলেন। দেশের এই উত্তাল সময় এই ধরনের নথি ফাঁস হওয়ার অর্থ কেবল একটাই, নিশ্চিত পতন। বহু বছরের পরিশ্রমে গড়া রাজত্ব একটা কাপুরুষের বিশ্বাসঘাতকতায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত। সালাউদ্দিন ধপ করে সোফায় বসে পড়লেন। আমির শির দ্বারা টান টান করে উঠে দাঁড়িয়ে বলল, দুঃসাহস দেখানোর জন্য ক্ষমা প্রার্থী মন্ত্রী সাহেব। মিরাজকে তো আপনি নিজেই খুন করতেন যদি এই প্রমাণগুলো আগেই দেখতেন। আমি শুধু নিজেকে বাঁচাতে গিয়ে আপনার কাজটা একটু এগিয়ে দিলাম। এখন আপনার কাজ এই আবর্জনা পরিষ্কার করা আর আমার পাওনা টাকাটা কাল বিকেলের মধ্যে পৌঁছে দেওয়া। আজ আসি, আসসালামু আলাইকুম। আমির আর নবাব ঘর থেকে বেরিয়ে গেল। সালাউদ্দিন প্রায় 5 মিনিট পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইলেন। তার ভেতরে কোনো শোক নেই। বেঈমানদের জন্য শোক জন্মায় না, বরং ধীরে ধীরে তার ধমনীতে প্রবাহিত হতে শুরু করল অপমানের স্রোত। মিরাজ বিশ্বাসঘাতক ছিল সত্য, মিরাজ তাকে ধ্বংস করতে চেয়েছিল এটাও সত্য, কিন্তু আমিরের মতো একজন পেশাদার অপরাধী, একটা নিকৃষ্ট সন্ত্রাসী তার ড্রয়িং রুমে ঢুকে তার আত্মীয়কে গুলি করবে আর যাওয়ার বেলায় স্বয়ং মন্ত্রীকে হুকুম দিয়ে যাবে কাল বিকেলের মধ্যে টাকা পৌঁছে দিতে। ওই ঔদ্ধত্য সালাউদ্দিন তারিকের অহংবোধে বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগল।
তিনি রাগে ক্ষোভে টেবিলের ওপর রাখা দামি ক্রিস্টালের অ্যাস্ট্রেটা তুলে ফ্রজরের দেওয়ালে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল মেঝেতে। ওই বান্দির বাচ্চাকে নিজেকে খোদা ভাবতে শুরু করছে। ওর অহংকার আর ওর ব্যবসার ভিত্তিপ্রস্তর উপড়ে ফেলা দরকার। আমিরকে আঘাত করতে হলে তার প্রতিপক্ষের হাত ধরতে হবে। সালাউদ্দিন টেলিফোনে ডায়াল ঘোরালেন। ওপাশে এমপি বজলুল হক ফোন ধরতেই তিনি কোনো ভনিতা ছাড়াই সরাসরি কাজের কথা এলেন। বজলুলের প্রশাসনিক যোগাযোগ আর সীমান্তের ওপর নিয়ন্ত্রণ আমিরের ব্যবসার জন্য মারাত্মক হুমকি হতে পারে। সেই হিসেবেই তাকে এই ষড়যন্ত্রের অংশীদার হবার প্রস্তাব দেন। তারপর মন্ত্রীর নির্দেশে রাতেই এক গোপন দূতের মাধ্যমে যোগাযোগ করা হলো আমিরের চিরপ্রতিদ্বন্দ্বীর সাথে। আন্তর্জাতিক অস্ত্র সিন্ডিকেটের সাথে যুক্ত আধারের ভেতরে অদৃশ্য সাম্রাজ্য গড়ে তোলা মাফিয়া ডন কালা জাহাঙ্গীর। সালাউদ্দিন সিদ্ধান্ত নিলেন এখন থেকে আমিরের বদলে কালা জাহাঙ্গীরের কাছ থেকে অস্ত্র নেবেন। এতে দুটো কাজ একসাথে হবে। প্রথমত, আমিরের 4 চালানের বকেয়া টাকা সে আর কোনো দিন পাবে না। দ্বিতীয়ত, কালা জাহাঙ্গীরের শক্তি বৃদ্ধি করে আমিরকে চিরতরে মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। ঘরের কোণে মিরাজের লাশ তখনও পড়ে আছে। সালাউদ্দিন একবার সেদিকে তাকালেন না। মৃতের জন্য সময় নষ্ট করা বিলাসিতা তার নেই। দাবার বোর্ডে এবার রাজা বদলানোর সময় এসেছে, সেটা নিয়েই ভাবতে হবে। নবাব বাইরে এসে চশমাটা আঙ্গুল দিয়ে ঠিক করে নিয়ে জিজ্ঞাসা করল, টাইটান, মন্ত্রী কি 4 চালানের বকেয়া টাকা ফেরত দেবে? লোকটার চোখ মুখ কিন্তু ভালো ঠেকছিল না। আমির তখন গাড়ির পেছনের সিটে গা এলিয়ে দিচ্ছিল। সে অলস্য ভরা চোখে নবাবের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোর কি মনে হয়? নবাব তার বিশ্লেষণ শুরু করল। না, টাকা উনি দেবেন না। সালাউদ্দিন তারেক অনেক পুরনো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তার অহংকার হিমালয়ের চেয়েও বড়। নিজের বাসায় নিজের চোখের সামনে শ্যালককে খুন হতে দেখা গলার নলি কাটার চেয়েও বড় অপমান। টাকা দেওয়ার বদলে উনি এখন অন্য চাল চালবেন। আমির হাসল, ছেলেটার দিকে তাকিয়ে রইল। নবাবকে একদিন এক ভয়াবহ বলাৎকারের হাত থেকে উদ্ধার করে নিজের আস্তানায় ঠাঁই দিয়েছিল। রাস্তার ধুলোবালি থেকে সে অনেককেই তুলে এনেছে নিজের স্বার্থে, নিজের শক্তি বৃদ্ধির জন্য। সাধারণ নিয়ম হলো যার কেউ নেই সে তার আশ্রয়দাতার অন্ধ গোলাম হয়ে ওঠে, কিন্তু নবাব আলাদা। এই অল্প বয়সে ওর দূরদর্শিতা আর পরিস্থিতি পড়ার ক্ষমতা আমিরের মতোই দুর্ধর্ষ মানুষকে অবাক করে। নবাব শান্ত, বুদ্ধিমান, কিন্তু প্রয়োজনের সময় সে পশুর মতো হিংস্রও হতে পারে। আমির বলল, কি চাল চালবে বলে তোর ধারণা? উনি কালা জাহাঙ্গীরের সাথে হাত মেলাবেন। আপনার কাছ থেকে অস্ত্র নেওয়া মানে প্রতিটা চালানে আপনার দাপটকে কুর্নিশ জানানো। সালাউদ্দিন হক আর সেটা সইবেন না। উনি এখন কালা জাহাঙ্গীরকে মাঠে নামাবেন আমাদের পাল্টা শক্তি হিসেবে। সস্তা দরে অস্ত্র নিয়ে জাহাঙ্গীরকে দিয়ে আমাদের রুটগুলো চারিদিক থেকে চেপে ধরার চেষ্টা করবেন। আমির নবাবের পিঠ চাপড়ে দিল। একটা 15 বছর বয়সী ছেলের মাথায় এতটা হিসেব কষার ক্ষমতা বিরল। নবাব বলল, আমরা এখন কি করব টাইটান? কালা জাহাঙ্গীর এমনিতেই আমাদের রুটগুলো দখল করার সুযোগ খুঁজছে। আমির কোনো জবাব দিল না। তার দৃষ্টি চলে গেল জানালার বাইরে দ্রুত বেগে মিলিয়ে যাওয়া গাছপালার দিকে। পথে অফিসের সামনে গাড়ি থামতেই আমির নেমে পড়ল। আলমগীরকে দেখা মাত্রই সরাসরি কাজের কথায় চলে গেল। শেখের জন্য যে 2 মেয়েকে আনা হয়েছে তাদের মধ্যে কারো নাম কি নীলুফার? আলমগীর একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, নাম তো এখনো জানা হয়নি। আমি এখনই লোক পাঠিয়ে জেনে নিচ্ছি। জেনে দ্রুত জানাও আমাকে। আলমগীরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ নাম জানতে চাইছিস কেন? আমার সন্দেহ হচ্ছে ওই মেয়ে দুটোর মধ্যে পদ্মজার কলেজ বন্ধুটা হতে পারে। আলমগীর চমকে উঠে বলল, সে কি, নাকের ডগায় একটা তিল যে ওই মেয়েটা? আলমগীরের চোখেও দুশ্চিন্তা ঘনীভূত হতে লাগলো। যে গোডাউনে মেয়ে দুটোকে খাঁচাবন্দি করা রাখা হয়েছে, আমির সেখানে কিছুক্ষণের জন্য গিয়েছিল। লোহার গ্রিলের ছিদ্র দিয়ে তারা কি আমিরকে দেখে ফেলেছে? যদি ওখানে সত্যিই নীলুফার থেকে থাকে আর সে যদি আমিরকে না দেখে থাকে, তবে তাকে ছেড়ে দেওয়া সম্ভব হলেও হতে পারে। কিন্তু যদি দেখে থাকে? মাথার ওপর সূর্য তখন ঠিক মাঝ আকাশে। বারান্দায় পা রাখতেই এক ঝলক তপ্ত বাতাস হু হু করে এসে পদ্মজার অবাধ্য আঁচলটা উড়িয়ে নিল। বাইরের খা খা রোদে দূরে কোনো একটা ঘুঘু একঘেয়ে সুরে ডেকেই চলেছে। হানিখালা রেলিং ধরে সামান্য ঝুঁকে নিজের দিকে তাকালেন। কাঠফাটা রোদে গ্যারেজে রাখা আমিরের 2টো দামি গাড়ি আয়নার মতো চকচক করছে। রোদ ঠিকরে চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে। সেই উজ্জ্বলতার দিকে তাকিয়ে তিনি হুট করে গম্ভীর হয়ে গেলেন। বললেন, আরে পদ্মজা, জামাই তোরে ভালোবাসে তো? ঠিকঠাক যত্ন করে?
বড় লোকদের চরিত্র কিন্তু ভালো হয় না। পদ্মজা শাড়ির আঁচলটা টেনে মাথায় তুলে জবাব দিল, জি খালামণি, বাসে। হানি পদ্মজার কাছে এগিয়ে এসে গলার স্বর নামিয়ে অভিজ্ঞ মানুষের মতো বললেন, শোন মা, প্রথম কয়েক বছর সবাই মাথায় তুলে রাখে, রূপ যতই থাকুক, জামাই যতই চোখে হারাক, পুরুষ মানুষের মন কিন্তু বেশি দিন এক জায়গায় থিতু হয় না। এদের মন হলো চৈত্র মাসের বাতাসের মতো, অন্য কোনো ফুলের সুবাস পেলেই হঠাৎ দিক পাল্টে ফেলে। পদ্মজার দু চোখে অস্বস্তির ছায়া পড়ল। হানি বলতে থাকলেন, তাবিজ টাবিজ আছে তো ঘরে? শকুনিরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, ঘর সামলাতে শুধু ভালোবাসা দিয়ে কুলায় না। আমি তোকে দুটো তাবিজ এনে দেব, বিছানার নিচে কিংবা আলমারির কোণে লুকিয়ে রাখিস, যেন জামাইয়ের মন কোনো দিন অন্যদিকে না ঘোরে, আর কোনো বাইরের কুদৃষ্টি যেন তোর সাজানো সংসার তছনছ করতে না পারে। পদ্মজা মাথা নাড়ল, যদিও তার মন এসব মানতে সায় দিচ্ছিল না। ভেতরে এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিলেন হানি। পানদানিটা নিজের কাছে টেনে নিয়ে দক্ষ হাতে সুপারি কাটতে কাটতে বললেন, আমার কথাগুলো আজ তোর কাছে তেতো মনে হতে পারে, কিন্তু দুনিয়াটা আমি তোর চেয়ে বেশি দেখেছি। পুরুষ মানুষ হলো খোলা আকাশের চিল, এরা বাড়িতে ফেরে শুধু ডানা জিরোতে, কিন্তু এদের শিকারী নজর সবসময় থাকে দূরের কোনো ক্ষেতের দিকে। পদ্মজা এবার প্রতিবাদ জানিয়ে বলল, সবাই তো আর একরকম হয় না খালামণি, আপনাদের জামাই অফিস শেষ করে এক মুহূর্তও দেরি করে না, সোজা বাড়িতে চলে আসে। হানি এবার তাচ্ছিলের হাসি হাসলেন, পানের পিকটা ফেলার আগেই বললেন, ওইটাই তো ওদের কৌশল রে পাগলি। যখন দেখবি হঠাৎ বেশি বেশি সোহাগ দেখাচ্ছে, তখনই বুঝবি মনের ভেতর কোনো চোর লুকিয়ে আছে। আমার পাড়ার মোতালেবকে দেখতিস যদি, দিন রাত বউয়ের জন্য শাড়ি গয়না আনতে আনতে ঘর ভরে ফেলত, অথচ তলে তলে পাশের গ্রামের এক বিধবার সাথে তার ঠিকই রসের পিড়িত চলছিল। তিনি পানের বাটা থেকে চুন নিয়ে পানে মাখতে মাখতে আবারও শুরু করলেন, এখন তোর রূপ আছে, শরীরে যৌবন আছে, যেদিন একটু ভাটা পড়বে সেদিন বুঝবি পুরুষ মানুষ মৌমাছির মতো, যতক্ষণ ফুলে মধু আছে ততক্ষণই ভন ভন করবে। মধু ফুরালে অন্য বাগানে উড়াল দিতে এদের এক মুহূর্তও সময় লাগে না। এই যে এত সুন্দর বাড়ি, এই বাড়িতে অন্য কেউ এসে আস্তানা গাড়বে না, তার গ্যারান্টি কি? পদ্মজা একটু বিরক্ত হয়ে বলল, আপনি একটু বেশি ভাবেন খালামণি, উনি আমাকে সম্মান করেন, ভালোবাসেন। সম্মান? হানি একটু হেসে দ্বিতীয় পানটা মুখে পুরলেন, বললেন, পুরুষ মানুষের সম্মানের দাম বাজারের পচা পটলের চেয়েও কম। ওসব হলো ওপরের প্রলেপ, তলে তলে কি পলিটিক্স চলে তা তুই বুঝবে না। এজন্যই বলছি, সাবধানে থাকিস, বেশি বিশ্বাস করিস না। সবসময় হাতে কিছু টাকা জমিয়ে রাখবি, জামাইকে না জানিয়েই। আর ওই যে তাবিজের কথা বললাম, সেটা হলো আগাম বাঁধ। বাঁধ না দিলে বন্যায় ঘর ভেসে গেলে কান্নাকাটি করে আর লাভ হবে না। পদ্মজা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। হানি খালার মেয়ের শ্বশুর বাড়ি এদিকে, মেয়ের বাসায় এলেই এই বাড়িতে কিছুক্ষণের জন্য ওঠেন। উঠেই শুরু হয় যত কথার ঢল, পুরুষ মানুষ নিয়ে নানা রকম হিসাব নিকাশ। তুই সেরিক সহজ সরল ঘরের কোণে পড়ে থাকিস, তোর জামাইয়ের যে এত বড় অফিস, সেখানে তো আর শুধু পুরুষরা কাজ করে না। এখন তো দিনকাল পাল্টাচ্ছে, কত ঢঙ্গি মেয়ে অফিস আদালত করে, প্যান্ট শার্ট পরা মেম সাহেব সেজে চোখের সামনে দিয়ে যখন তারা ঘুরঘুর করবে, তখন কি আর ঘরে থাকা বউয়ের কথা মনে থাকে? চোখে চোখ পড়লে শয়তান মনে কুমন্ত্রণা দিতে কতক্ষণ। উনি অন্যরকম। সেরি, অন্ধবিশ্বাস করবি না, বুদ্ধি খাটাবি। জামাই অফিস থেকে ফিরলে শার্টের কলার একটু শুকে দেখবি, অন্য কোনো সুগন্ধি পাওয়া যায় কিনা, রুমালটা দেখবি। জানালার ধারে দাঁড়িয়ে নজর রাখবি, জামাই কখন গেট দিয়ে ঢোকে, পাড়ার কোনো মেয়ের দিকে একটু বেশি হাসে তাকায় কিনা। হাসি থেকেই তো কাশি শুরু রে মা। মানুষের মন হলো মাটির হাড়ি, টোকা লাগলেই ফেটে যায়। পদ্মজার কপালে চিন্তার রেখা দেখে হানিখালা তৃপ্তির হাসি হাসলেন, বললেন, ভয় দেখাচ্ছি না রে পদ্ম, বুদ্ধি দিচ্ছি। আগাম সাবধান থাকা ভালো, আর শুধু নজরদারি করলেই হবে না। পুরুষ মানুষকে হাতের মুঠোয় রাখার আসল জাদু হলো সোহাগ। তার শরীর আর মন দুটোই তোর দখলে রাখতে হবে। দেখিস যেন সে কোনো দিন অতৃপ্ত মনে ঘর থেকে বের না হয়। পদ্মজা এবার লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল। হানি শাসনের সুরে বললেন, লজ্জা পেলে চলবে না পাগল, তোর মা নাই, খালা হয়ে আমাকেই তো তোকে বোঝাতে হবে। দিনের বেলায় জামাই অফিসের বস হতে পারে, কিন্তু রাতে যেন শুধু তোর গোলামি হয়ে থাকে, এমন আদর দিয়ে ভরিয়ে রাখবি। মনা ঘর থেকে উকি দিচ্ছে দেখে পদ্মজা মিনমিন করে বলল,
বাদ দেন না খালামণি। বাদ দেবো কেন? আমি কি ভুল কিছু বলছি? বেশি বেশি আদর দিবি, আদরের চোটে এমন পাগল করবি যেন অন্য কোনো নারী তার সামনে এসে দাঁড়ালেও সে তোকে ছাড়া আর কিছুই চোখে না দেখে। পুরুষকে ভোলাতে হয় রূপ আর সোহাগ দিয়ে। রূপ তোর আছে, তাতে সন্দেহ নাই, সোহাগটা লাগবে। ওই যে বললাম তাবিজের কথা, ওইটা হলো বাইরের ঢাল, আর তোর আদর হলো ভেতরের শেকল। এই দুটো ঠিক থাকলে কোনো শকুনি নজর তোর সংসার ছিদ্র করতে পারবে না। পদ্মজা আড়ষ্ট হয়ে বসে রইল। আরও কতক্ষণ সন্দেহ আর আদর সোহাগের ফিরিস্তে দিয়ে দুপুরের খাবার খেয়ে অবশেষে বেরিয়ে গেলেন হানি। পদ্মজা সদর দরজাটা আটকে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাঁচা গেল। তারপর গোসলখানায় ঢুকে নিচু কাঠের পিঁড়িটায় বসল। শরীরের প্রথম মগ পানি ঢালতেই সর্বাঙ্গে পিতল শিহরণ বয়ে গেল। তার মেঘের আস্তরণের মতো ঘন কোমর সমান কৃষ্ণবর্ণের চুল, এক হাতে এই বিপুল কেশরাশির যত্ন নেওয়া দুঃসাধ্য লড়াইয়ের মতো। কেউ একটু সাহায্য করলে শরীর মন দুই জুড়ায়। মনাকে অনেকক্ষণ আগে বলে রেখেছে আসার জন্য, কিন্তু ফাঁকিবাজ মেয়েটার কোনো দেখাই নেই। নিশ্চয় বসার ঘরে টিভির নেশায় মজেছে। বিরক্তি নিয়ে পদ্মজা গলা উঁচিয়ে ডাকল, মনা, মনা, কোথায় তুই? খানিক বাদেই দরজার ওপাশে ভারী পায়ের শব্দ শোনা গেল। পদ্মজা ভাবল আপত্তা এলো বুঝি। কড়া কিছু কথা শোনানোর জন্য মুখ ফেরাতেই তার আর কথা আটকে গেল গলার কাছে। এ তো মনা নয়, আমির। আমির খালি গায়ে, কাঁধে একটা ধবধবে সাদা তোয়ালে ঝোলানো। সে দরজার চৌকাঠে থমকে দাঁড়িয়ে আছে। দেওয়ালের সাথে শরীরটা সঁপে দিয়ে বিমোহিত নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। কয়েক বছরের এই দৃশ্যটা আমিরের কাছে একটুও পুরনো হয়নি, বরং প্রতিবারই নতুন নেশার মতো হানা দেয়। পদ্মজার দুধে আলতা শরীরে পানির কণাগুলো মুক্তোর দানার মতো চিকচিক করছে। মনে হচ্ছে ভোরের স্নিগ্ধ টিকিরে ভেজা কোনো এক রাজকীয় শ্বেতপদ্ম তার পাপড়ি মেলে বসে আছে। আমির দুচোখে মুগ্ধতা নিয়ে উচ্চারণ করল, সুবহানাল্লাহ। পদ্মজা অভ্যাসবশত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে ভেজা শাড়ির আঁচলটা টেনে কাঁধ ঢেকে নিল। জিজ্ঞেস করল, আপনি কখন এসেছেন? আমির পদ্মজার একদম কাছে এসে দাঁড়িয়ে বলল, এমন করে নিজেকে লুকাচ্ছ যেন আমি তোমার বর নই, পরপুরুষ। আমিরের তপ্ত নিঃশ্বাস পদ্মজার ঘাড়ের ওপর আছড়ে পড়তেই সে ঘাড় ফিরিয়ে চোখ তুলে তাকালো, বলল, পরপুরুষের মতোই তো তাকান। আমির হেসে ফেলল। পদ্মজার ঠিক পেছনে রাখা অন্য একটা পিঁড়িতে বসল। তার শক্তপোক্ত হাত দুটো আলতো করে এগিয়ে গেল পদ্মজার মাথায় বাঁধা বিশাল খোপাটার দিকে। শান্ত গলায় বলল, এই তো মাত্রই ফিরলাম। মনার মুখে শুনলাম তুমি গোসলে ঢুকেছ। সুযোগটা হাতছাড়া করে কি করে চলে এলাম। পদ্মজা প্রতিবাদ করে বলল, আপনি জানতো, মনাকে পাঠিয়ে দিন, ওই পারবে। আমির উত্তর না দিয়ে খুব সাবধানে খোপার কাঁটাগুলো একে একে খুলে ফেলল। মুহূর্তেই ঘন কৃষ্ণবর্ণের চুলের গোছা ঝর্ণার অবাধ্য স্রোতের মতো পদ্মজার পিঠ ছাপিয়ে মেঝেতে আছড়ে পড়ল। আমির এক মগ পানি নিয়ে পদ্মজার মাথায় ঢালল। শীতল জলের ছোঁয়া তালুতে লাগতেই পদ্মজার ভেতরটা কেঁপে উঠল। আমির হাতের তালুতে শ্যাম্পু নিয়ে চুলে বিলি কাটতে কাটতে বলল, মনে মনে তো চাইছো আমি থাকি। আপনি একটু বেশি জানেন। ভয় পেও না, বিনামূল্যে সেবা দিচ্ছি, কিছু চাইব না। আমি বিনিময় দিতে ভয় পাই না। তাই নাকি, চাইব? পদ্মজা আর কথাই বলল না। আমির খুব যত্ন নিয়ে আঙ্গুলের ডগা দিয়ে পদ্মজার মাথার তালুতে মেসেজ করে দিতে লাগলো। পদ্মজা একসময় নরম স্বরে বলল, অনেক সময় লাগবে, আপনার হাত ব্যথা করবে, ছেড়ে দিন। অত জলদি আমির ক্লান্ত হয় না ম্যাডাম। পদ্মজা ঠোঁটে হাসি ঝুলিয়ে নিথর হয়ে বসে রইল। কিছুক্ষণ আগেই যার হাত দুটো এক পশলা তপ্ত রক্তে রঞ্জিত হয়েছিল, সেই হাতগুলোই এখন পৃথিবীর সবচেয়ে কোমল মমতায় প্রিয়তমার চুলে বিলি কাটছে। কি অদ্ভুত এই বৈপরীত্য! এক হাতে ধ্বংসের তাণ্ডব, অন্য হাতে সৃষ্টির সেরা সৌন্দর্যকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা। আমিরের ভেতরকার হিংস্র নেকড়েটা পদ্মজার সান্নিধ্যে এসে যেন এক শান্ত পোষা হরিণে পরিণত হয়েছে। যদি সময়টা থমকে যেত। হঠাৎ একটা আতঙ্ক আমিরের হৃৎপিণ্ডকে খামচে ধরল। পদ্মজাকে হারানোর ভয়টা ইদানিং তাকে ছায়ার মতো তাড়া করে ফেরে। কাস্টমস কমিশনার তার নারী পাচারের গোপন নথিগুলো গুছিয়ে ফেলেছে। যে কোনো মুহূর্তে সব সত্য সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে সামনে আসবে। যদি এই ঝড় সে থামাতে না পারে, পদ্মজার চোখে নিজের বিভৎস রূপটা আড়াল করতে সে এ পর্যন্ত যত অভিনয় করেছে, কত লাট ফেলেছে, তার কোনো ইয়াত্তা নেই। কেবল এই একটি মানুষকে হারানোর ভয় আমির একাই এক নরক গুলজার করে রেখেছে।
চুলের ফেনাগুলো স্বচ্ছ জলের ধারায় ধুয়ে পরিষ্কার হতেই আমির হঠাৎ পদ্মজার ভেজা মাথাটা নিজের একটা বলিষ্ঠ বাহুতে সজোরে চেপে ধরল। পদ্মজা খানিক অবাক হলেও নিজেকে সরিয়ে নিল না। আমিরের আকস্মিক অস্থিরতা তাকে বিচলিত করল। সে ঘুরে বসে আমিরের বাহুতে মাথা ঠেকিয়ে মৃদু স্বরে শোধালো, কি হয়েছে আপনার? আমির কোনো উত্তর দিল না। পদ্মজার ভেজা চুলে চুমুখে বিড়বিড় করল, কিছু না, এভাবেই থাকো কিছুক্ষণ। পদ্মজা আমিরের বাহু ধরে নিশ্চুপ হয়ে রইল। আমিরের খালি গায়ের তপ্ত উষ্ণতা তার ভেজা শারীর শীতলতাকে ছাপিয়ে অদ্ভুত আগুনের মতো ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। এই আগুন বড় পবিত্র, বড় কাঙ্ক্ষিত। পদ্মজা এক হাত আমিরের প্রশস্ত বুকে রাখল। হাতের তালুতে অনুভব করল হৃদস্পন্দের অস্থির ধুকপুকানি। আমির বলল, আমার ভালোবাসায় কোনো মিথ্যা নেই পদ্মবতী। পদ্মজা কৌতূহলী চোখে মাথা তুলে তাকালো। সংশয় নিয়ে বলল, হঠাৎ এসব কেন বলছেন? কি হয়েছে? ভয় হচ্ছে। কিসের ভয়? তোমাকে হারানোর। পদ্মজা হাসল, আপনাকে ছেড়ে আমি কোথায় হারাবো? আমির পদ্মজার চোখের দিকে তাকিয়ে আলিঙ্গন আরও নিবিড় করে বলল, হেসে উড়িয়ে দিও না, কসম খোদার, হাজারটা পাপের ভিড়ে তোমাকে পাওয়াটাই আমার জীবনের একমাত্র পুণ্য। আমার আর কোনো পুণ্য নেই। তোমায় হারানো মানে আমার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলা। পদ্মজা আমিরের উষ্ণ প্রশস্ত বুকে মাথা রেখে একটু দুষ্টুমির ছলে বলল, মাঝে মধ্যে যে আপনার কি হয়, এই যে এত গদগদ প্রেম দেখাচ্ছেন, এসব কিন্তু বেশি দিন থাকে না। আমির এবার ভ্রু কুঁচকে তাকালো। কি বললে? গদগদ প্রেম। পদ্মজা মিটিমিটি হেসে বলল, আমার প্রেম ফুরিয়ে যাবে বলছো? অফিসে অত সুন্দর সুন্দর মেয়ে মানুষ থাকলে ঘরের বউয়ের প্রতি টান একটুমায় কমেই। আমির তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। পদ্মজা বলল, আপনার তো দুপুর 2টোয় ফেরার কথা ছিল, এখন তো 3টে বাজে। রাস্তায় কি খুব জ্যাম ছিল, নাকি অন্য কোথাও থেমেছিলেন? জ্যাম কোথায়, অফিসের নিচে মোতালেব চাচার দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। পদ্মজা আমিরের বুকে আঁকিবুকি করতে করতেই প্রশ্ন করল, সেই দোকানে কি শুধু পুরুষরাই চা খায়, নাকি অন্য কেউ আসে? আপনার অফিসের সুন্দরী নতুন মেয়েটা, কেউ কি ওখানেই চা খেতে আসে? আমির একটু অবাক হয়ে ভাবল, তারপর বলল, কার কথা বলছো? নীলিমা? ও তো চাই খায় না। পদ্মজা বুক থেকে মাথা তুলে ঈর্ষায় ফুলে পেঁপে উঠে বলল, ও যে চা খায় না এটাও আপনার জানা? আমির এবার উচ্চস্বরে হেসে ফেলল। পদ্মজার নাক টেনে দিয়ে বলল, মিটিংয়ের সময় ও নিজেই বলেছে, আমি আর 10 জনের মতো শুধু শুনেছি। পদ্মজা দায়সারা উত্তর দিল, ওহ আচ্ছা, বিশ্বাস করলাম না। আমির এবার পদ্মজার থুতনি ধরে মুখটা আলতো করে উঁচিয়ে ধরল। তার চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, আজ কি হানিখালা এসেছিল? পদ্মজা উত্তর দিল না। মৌনতাই সম্মতির লক্ষণ। তাহলে সত্যি ওই কূটনীতিবিদ হানিখালা এসেছিল। এই মহিলা যেদিনই আসে, পদ্মজার সহজ সরল মনে সংসারের বিষাক্ত কূটনীতি আর সন্দেহের বীজ বুনে দিয়ে যায়। মনে মনে গালি দিল আমির, বজ্জাত মহিলা। সে পদ্মজার চিবুকটা নাড়িয়ে দিয়ে বলল, তোমার কি হিংসে হচ্ছে? আচ্ছা, তুমি চাইলে কালই মেয়েটাকে চাকরি থেকে ছাড়িয়ে দেব। পদ্মজা একটু থমকালো। তারপর আমিরের ভেজা বুকে আঙ্গুল বোলাতে বোলাতে নরম স্বরেই বলল, থাক, লাগবে না। মিছিমিছি মেয়েটার চাকরি যাবে, কত ভোগান্তিতে পড়বে কে জানে। আমির দরাজ গলায় জিজ্ঞাসা করল, তা তোমার সেই মহাজ্ঞানী হানিখালা আর কি কি বিষ ঢাললো কানে, শুনি একটু। বলল যে 2টো তাবিজ এনে দেবে, বিছানার নিচে আর আলমারিতে লুকিয়ে রাখতে, যেন আপনার ওপর কোনো শকুনের নজর না পড়ে, আর আমাদের এই সাজানো সুখের সংসারে যেন কেউ আগুন না দিতে পারে। আমির অট্ট হাসিতে ফেটে পড়ল। পদ্মজাও নিজের হাসি চেপে রাখতে পারল না। তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। শত চেষ্টা করেও সে নিজের মুখে কৃত্রিম অভিমান ধরে রাখতে পারল না। আমির হাসি থামিয়ে পদ্মজার 2 গালে নিজের বড় বড় হাত দুটো রেখে নাকে নাক ঘষে গাঢ় স্বরে বলল, কোনো তাবিজ লাগবে না। তাবিজ ছাড়াই আমার এই হৃদয়, আমার হাসি, আমার অনুভব তোমার নামে প্রথম কেঁপে উঠেছিল, ঠিক যেভাবে তোমার প্রথম লজ্জা, প্রথম শিহরণ আর প্রথম হৃদস্পন্দন শুধু আমার নামেই হয়েছিল। বলতে বলতে আমিরের হাসিটা আচমকা মিলিয়ে গেল। তার কপাল কুঁচকে উঠল, চোখের মনি দুটো হয়ে উঠল তীক্ষ্ণ। সে গম্ভীর গলায় প্রশ্ন করল, আমি প্রথম পুরুষ যার জন্য তুমি প্রথম লজ্জায় লাল হয়েছিলে? প্রশ্নের এমন অতর্কিত ধরনে পদ্মজা থমকে গেল। সে আমিরের চোখের দিকে তাকিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলতে যাচ্ছিল,
আর কি হবে? বাক্যটা শেষ করার আগেই তার অবচেতন মন তাকে টেনে নিয়ে গেল কয়েক বছর আগের এক ধূসর অতীতে। চোখের সামনে ভেসে উঠল সুদর্শন লিখন শাহ। মনে পড়ে গেল সেই প্রথম পাওয়া নিষিদ্ধ চিঠির কথা। পদ্মজার কথার মাঝপথে আকস্মিক থমকে যাওয়াটা আমিরের চোখ এড়াল না। সে শীতল কণ্ঠে বলল, থামলে কেন পদ্মজা? আর কে হবে বলে কার কথা মনে পড়ল তোমার? গলার ভেতর তো একটা নাম আটকে গেল মনে হচ্ছে, নামটা বেরোচ্ছে না কেন? পদ্মজা একরাশ ব্যথা আর আরতি নিয়ে আমিরের দিকে তাকালো। অতীতে কোনো প্রেম ছিল না, কোনো গভীর অনুরাগও ছিল না, ছিল কেবল এক কেশরী মনের সামান্য কৌতূহল। যে মেয়েটির ত্রিসীমানায় কোনো পুরুষ কোনোদিন পৌঁছতে পারেনি, সেখানে সুদর্শন লিখন শাহের প্রেমের চিঠিটা কিশোরী পদ্মজাকে অদ্ভুত শিহরণ দিয়েছিল। সে বারবার চিঠিটা পড়েছিল, আনমনে হেসেছিল। সেখানে কোনো পাপ ছিল না, ভালোবাসা তো বহু দূর। কিন্তু আজ আমিরের সন্দেহের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই ছোট্ট স্মৃতিটাই যেন এক বিশাল অপরাধ হয়ে ধরা দিল। আমিরের বুকের ভেতরটা তখন রাগে যন্ত্রণায় মুচড়ে উঠছে। পদ্মজার চোখের অস্বস্তি স্মৃতির গভীরে তলে যাওয়ার দৃশ্যটা তাকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। লিখন শাহ পদ্মজার হৃদয়ে থাক বা না থাক, সে যে পদ্মজার স্মৃতির একটা অংশে ভাগ বসিয়ে রেখেছে, তার প্রথম লজ্জার ভাগিদার হয়েছে, এই সত্যিটা আমিরকে কুড়ে কুড়ে খেতে লাগলো। মুহূর্তেই আমিরের মেজাজটা সপ্তমে চড়ে গেল। তার ভেতরে হিংস্র পুরুষটা জেগে উঠল, যে তার প্রিয়তমার সামান্যতম অংশ অন্য কারো সাথে ভাগ করে নিতে রাজি নয়। সে ঝট করে উঠে দাঁড়ালো, রূঢ় স্বরে বলল, শাড়ি পাল্টে ভালো করে চুল মুছে নাও, ঠান্ডা লেগে যাবে, বলেই হনহনিয়ে বেরিয়ে গেল। পদ্মজা পাথরের মতো নিশ্চল হয়ে গোসলখানার পিঁড়িতেই বসে রইল। তার ভেজা শাড়ির আঁচলটা অযত্নে মেঝেতে লুটোপুটি খাচ্ছে, সেদিকে তার খেয়ালই নেই। এক বুক হাহাকার নিয়ে সে ভাবল, এমন একান্ত মুহূর্তে উনি কি করে ওই কুৎসিত ইঙ্গিতটা দিতে পারলেন? কেন মাঝখানে অন্য এক পুরুষকে টেনে এনে সব তছনছ করে দিলেন? তার গলার কাছে একদলা কষ্ট দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সেই মানুষটার সামান্যতম অবহেলা বা অবিশ্বাসের খোঁচা সইবার ক্ষমতা তার নেই। কোনো মতে দ্রুত গোসল শেষ করে বেরিয়ে এসে দেখল আমির নিচতলার গোসলখানা থেকে গোসল সেরে ঘরে ঢুকছে। তার চেহারাটা থমথমে হয়ে আছে। পদ্মজা অভিমানী গলায় প্রশ্ন করল, এমন করছেন কেন আপনি? আমির আয়নার সামনে দাঁড়িয়ে রুক্ষ তোয়ালে দিয়ে ভিজে চুল মুছছিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েই নির্বিকার কণ্ঠে বলল, কেমন করছি? পদ্মজার কণ্ঠস্বর ক্ষোভে কেঁপে উঠল। আপনার কি মনে হয় আমি ওই ভদ্রলোককে ভালোবাসতাম? কোন ভদ্রলোকের কথা বলছো? পদ্মজা বিস্ময় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে সে অস্ফুট স্বরে বলল, আপনি সত্যিই জানেন না আমি কার কথা বলছি? আমি রুক্ষস্বরে বলল, না জানি না, তুমিই বলো। পদ্মজা আর কথা বাড়ানোর রুচি পেল না। অভিমানে বুক ফেটে যাচ্ছিল তার। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হতেই পেছন থেকে আমিরের ভারী গলা শোনা গেল, আজ ভার্সিটিতে কাউকে চড় মেরেছ? পদ্মজা ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে তাকালো। শত বারণ সত্ত্বেও আমির যে ছায়ার মতো তার পিছে গুপ্তচর লেলিয়ে রাখে, সে খবর পদ্মজার নখদর্পণে। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস দমন করে শান্ত স্বরে একটি স্বীকারোক্তি দিল, মেরেছি। সেখানে লিখন শাহও ছিল। বলতে বলতে আমি সরাসরি পদ্মজার চোখের মণি বরাবর তাকালো। পদ্মজা মুহূর্তের জন্য বিদ্যুৎস্পৃষ্ট হলো। আমিরের চোখের শান্ত শীতলতা ছাপিয়ে সেখানে ধিকি ধিকি আগুন জ্বলছে। হিংসে আর আদিম অধিকারবোধে সে ভেতরে ভেতরে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অফিসে থাকাকালীন কবির জানালো, পদ্মজা রুদ্রমূর্তি দেখে দূর থেকে লিখন শাহ মুগ্ধ চোখে তাকিয়েছিল, মুচকি মুচকি হেসেছিল। তখন থেকেই আমিরের মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে রক্ত চড়ে আছে। কুত্তার বাচ্চার এত বড় স্পর্ধা পদ্মজার সাহসিকতার সুধাপান করে। তার উপর আবিষ্কার করল পদ্মজার স্মৃতির পাতায় লিখন শাহের ভাগ। আমির উন্মাদ হয়ে যাচ্ছে। যদি হাতের নাগালে পেত, তবে আজই ওই লিখন শাহর মাথার খুলিটা গুলি করে উড়িয়ে দিত। পদ্মজা কৈফিয়াতে সুরে বলল, আমি জানতাম না উনি ওখানে আছেন। তাছাড়া আমি তো আপাদমস্তক বোরখা নিকাবে ঢাকা ছিলাম, উনি আমাকে চিনলেন কি করে? ভালোবাসার চোখে চিনেছে। বলতে বলতে আমিরের চোয়াল শক্ত হয়ে গেল। থমথমে মুখে আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে জড়াতে লাগলো। পদ্মজা বুক ফাটা কষ্ট নিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনার কি মনে হয়
আমি আগে থেকেই জানতাম উনি ওখানে আসবেন। পদ্মজাকে সন্দেহ করার মতো দুঃসাহস বা স্পর্ধা তার ধাতে নেই। পদ্মজার সতীত্বে কালিমা লেপন করার আগে সে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু তার বুকের গহিনী আজ হীনমন্যতা বিষাক্ত সাপের মতো দংশন করছে। লিখন শাহ ঠিক পদ্মজার মতোই আভিজাত্যে ভরা অসম্ভব সুদর্শন এক পুরুষ, আর সে নিজে তামাটে গায়ের রঙের এক মানুষ। সমাজ তো আড়ালে কত কথাই বলে, ভুবন মোহিনী পদ্মজার স্বামী যদি আর একটু রূপবান হতো। তাই তো দোর্দণ্ড প্রতাপশালী আমিরও আজ হিংসের কানাগলিতে দিশেহারা, যেখানে নিজের গায়ের রং নিয়েও সে হীনমন্যতায় বিদ্ধ। বিধাতার কি অদ্ভুত রসিকতা! প্রেম কত প্রতাপশালী পুরুষকেও এক লহমায় নিদারুণ অসহায় করে তুলতে পারে। আমির পদ্মজার পাশ কাটিয়ে যাওয়ার সময় জানালো, রাতে আমাকে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হতে হবে। পদ্মজা কিছুটা থতমত খেয়ে শুধালো, হঠাৎ চট্টগ্রামে কেন? সকালে খবরটা এলো, জরুরি তলব পড়েছে। পদ্মজা আমিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, এমন কি হলো যে রাতেই যেতে হবে? জাপানি বায়াররা খবর না দিয়েই পরিদর্শনে এসেছে। আমাদের যে 3 শিপমেন্ট চিংড়ি বন্দরে জাহাজে ওঠার অপেক্ষায় আছে, সেগুলো নমুনা নাকি ওরা ল্যাবে পাঠাবে। তা পাঠাক না, আমাদের মাছ তো ভালোই। এই ভ্যাবসা গরমে বন্দরে মাল পড়ে আছে, ল্যাবে পাঠানোর নামে যদি ওরা আরও 2 দিন দেরি করে তবে সব মাছ পচে গন্ধ হয়ে যাবে। আর একবার যদি ওরা রিপোর্টে লেখে যে মাছে ব্যাকটেরিয়া বা সমস্যা আছে, তবে সারা জীবনের জন্য ব্লক লিস্টেড হয়ে যাবে। জাপানিরা খুব কড়া, চিন্তা করো না। চট্টগ্রামের কাস্টমস কমিশনার আমার চেনা, আমাকে কাল ভোরেই ওর সাথে বসতে হবে। ফাইলটা সই করিয়ে মালগুলো জাহাজে তুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কয়েক লাখ টাকার মাল, ব্যাপারটা কেবল ব্যবসা না, আমার ইজ্জতের প্রশ্ন। তাহলে আর দেরি করবেন না, রাতেই রওনা দিন। আপনার সুটকেসটা গুছিয়ে দিচ্ছি, 2 জনের জন্য যাবেন তো? আমির জুতো পড়তে পড়তে উত্তর দিল, 5-6 দিন। শুনে পদ্মজার বুকটা ধক করে উঠল, বিস্ময় নিয়ে বলল, এতদিন? আমির দ্রুতপদে বেরিয়ে যেতেই পদ্মজা পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েকটা দিন আমিরকে ছাড়া কাটানোর কথা ভাবতেই শূন্যতা তাকে গ্রাস করে নিল। এর আগেও সে আমিরকে ছাড়া থেকেছে, কিন্তু এই বিচ্ছেদগুলোতে আমিরের মন খারাপটাই ছিল প্রখর। যাওয়ার অন্তত 2 দিন আগে থেকে সে ঘরকুনো হয়ে পদ্মজার আশেপাশে ছায়ার মতোই লেগে থাকত। রাতে দীর্ঘ যাত্রায় বেরোবে, হাতে বিন্দুমাত্র সময় নেই, তবুও মানুষটা এমন অস্থিরভাবে বেরিয়ে গেল। তাছাড়া চট্টগ্রাম যেতে তো এখন ট্রেনের সুগম পথ রয়েছে, তবে কেন এই 5-6 দিনের দীর্ঘ সফর? একরাশ বিষণ্ণতা সঙ্গে করে পদ্মজা ক্ষিপ্ত হাতে রান্না শেষ করল। আসন্ন 5 দিনের জন্য সুটকেস গুছিয়ে রাখল। গোছাতে গিয়ে তার নজর কাটল খাটের এক কোণে পড়ে থাকা 3টে শুভ্র জুঁইফুল। দুপুরে আমির এগুলো নিয়ে এসেছিল, কিন্তু পরিস্থিতির জটিলতায় হয়তো তা আর দেওয়া হয়নি। ফুলগুলো হাতে নিয়ে পদ্মজা কিছুক্ষণ চুপ করে বসে রইল। যাবার সময় নিশ্চয়ই উনি অনুতপ্ত হবেন, নরম স্বরে কথা বলবেন, জড়িয়ে ধরতে চাইবেন, কিন্তু সে তখন কিছুতেই ধরা দেবে না, অনড় থাকবে নিজের অভিমানে। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন হয়ে ধরা দিল। আমির ফিরে এসে চুপচাপ পোশাক পাল্টালো। পদ্মজা তাকে ছায়ার মতো অনুসরণ করলেও মুখে কুলু পেটে রইল। কেনই বা সে আগে কথা বলবে? এত ভক্তি, এত ভালোবাসার পরও যখন বিনা কারণে সন্দেহের তীরে বিদ্ধ হতে হয়, তখন চুপ থাকাই শ্রেষ্ঠ প্রতিবাদ। অন্যদিকে আমিরের হৃদয় চলছিল আরেক দহন। সে ভাবছিল, বিদায়ের মুহূর্তে দাঁড়িয়েও পদ্মজা একবার এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল না? একবারও কি বলা যেত না, আমি কেবল আপনারই, আমার সমগ্র অস্তিত্ব জুড়ে শুধু আপনারই বাস? সামান্য 2টি প্রেমের কথা কি সবটুকু তিক্ততা ধুয়ে দিতে পারত না? কিন্তু না, পদ্মজার দুর্ভেদ্য জেদ তাকে চুপ করে রেখেছে। লিখন শাহর নাম শুনলে কেন পদ্মজার মুখচ্ছবিতে অস্থিরতার রং ফুটে ওঠে? হোক না তা কেবলই স্মৃতি, তবুও কেন অন্য পুরুষের ছায়া তার প্রেয়সীর মনস্পটে ছাইচাপা আগুনের মতো জেগে থাকবে? আমিরের খারাপ লাগা কিছুতেই কমল না, সে চলে যেতে উদ্যত হলো। না পেরে পদ্মজা শেষমেশ ভাঙা গলায় বলেই ফেলল, একটা তুচ্ছ কুকুরও যদি পাশে 2 মিনিট বসে থাকে, তাকে আজীবন মনে রাখা যায়। ওটা তো ছিল আমার জীবনে প্রথম পাওয়া চিঠি, সেই স্মৃতিটুকু মনের কোণে ভেসে ওঠা কি খুব বড় অপরাধ হয়ে গেল? আমির কোনো প্রতিউত্তর করল না, বিষণ্ণ ভরা গাম্ভীর্য নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তেই পদ্মজার 2 চোখ ছাপিয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। মনে হলো এক নিমেষেই সাজানো ঘরটা মরুভূমির মতো শূন্য হয়ে গেল।
থমকে গেল পৃথিবীর সমস্ত স্পন্দন। বুকের ভেতরটা হু হু করে হাহাকার করে উঠল। মানুষটা এভাবে কিছু না বলে চলে যেতে পারল? গাড়িতে বসার পর থেকেই আমির থম মেরে বসে রইল। ইঞ্জিন সচল হতেই চাকা গড়াতে লাগলো রেল স্টেশনের অভিমুখে, যেখান থেকে নিশুতি রাতের ট্রেন তাকে নিয়ে যাবে নেত্রকোনার অলন্দপুরে। যাত্রাপথে তার খেয়াল নেই। তার মস্তিষ্ক জুড়ে চোখের সামনে বারবার ভেসে উঠছে পদ্মজার জল ছলছল চোখ দুটি। একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে। অভিমানী পদ্মজা হয়তো সারা রাত কেঁদেই কাটাবে। এমনিতেই দুদিন বাদে রমজান শুরু। উপোসের দিনগুলোতে মেয়েটা একা থাকবে, পাশে কেউ নেই। এটাই তো বড় কষ্টের। তার উপর যাবার আগে এমন রুক্ষ ব্যবহার কি খুব দরকার ছিল? পাশে বসা নবাব লক্ষ্য করছিল আমিরের বিমর্ষতা। আমিরের দীর্ঘ সফরের সঙ্গী সে। প্রশ্ন করবে করবে ভেবেও আমিরের গাম্ভীর্য দেখে কথা বলার সাহস পাচ্ছিল না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আমির আদেশের সুরে বলে উঠল, গাড়ি থামাও। গাড়িটি তখন এক সংকীর্ণ গলির গোলকধাঁধায়। সেখানে গাড়ি ঘোরানোর ন্যূনতম জায়গা নেই। পুরো গলি পার করে তবেই আবার গাড়ি ঘোরানো যাবে। গাড়ি থামতেই আমির দ্রুত নেমে গেল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, যতক্ষণ না আমি ফিরছি। আকাশে তখন চাঁদের লেশমাত্র নেই, কেবল অগণিত নক্ষত্রের মেলা। সেই তারার আলোয় আমির দ্রুত পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। নবাব ড্রাইভারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, টাইটান ফজরের আগে ফিরবে বলে মনে হয় না। যখন ফিরবে চুল ভেজা থাকবে। সকালের ট্রেন ধরতে হবে। অযথা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলুন বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। ওখানে কিছুক্ষণ চোখ বুজে নেই। কথা শেষ করে সে আয়েশ করে সিটে গা এলিয়ে দিল। আমির তখন হাঁটা রেখে প্রায় দৌড়তে শুরু করেছে। ঝোড়ো বাতাস শাঁসা শব্দে তার পাশ দিয়ে বয়ে চলেছে। বাড়ির সদর দরজায় পৌঁছে সে ব্যাকুল হয়ে কলিং বেল টিপল। ভেতর থেকে মনা দরজার ছিদ্রে চোখ রেখে আগন্তুককে পরখ করে পর মুহূর্তে কপাট খুলে দিল। আমির দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পদ্মজা তখন আলমারিতে এক হাত রেখে ঝুঁকে কাঁদছিল। তার এলোমেলো বেনিতে দুপুরের 3টি জুঁই ফুল অভিমানে নুয়ে পড়েছে। পায়ের শব্দ শুনে চমকে তাকালো। আমিরকে দেখা মাত্রই তার হৃদস্পন্দন থমকে গেল। তপ্ত মরুভূমিতে হঠাৎ আসমান ছিঁড়ে বৃষ্টি নামলে যেমন অনুভূত হয়, তেমনই এক অনুভূতি হলো তার। কিন্তু সেই ভালো লাগা মুহূর্তেই রূপ নিল তপ্ত অভিমানে। পদ্মজা টলটলে চোখের জল আমিরের বুকে তীরের মতো বিঁধল। সে নিজেকেই অপরাধী সাব্যস্ত করল। কেমন পুরুষ সে, যে তার প্রিয়তমার চোখের জলের কারণ হয়? এগিয়ে যেতে চাইলেই পদ্মজা অভিমানে দ্রুত দরজা বন্ধ করে দিতে চাইল। আমির আটকে ফেলল। আকুল হয়ে বলল, ভুল হয়ে গেছে আমার। বলতে বলতে 2 হাত বাড়িয়ে পদ্মজাকে আঁকলে নিতে চাইল, কিন্তু পদ্মজা এক ঝটকায় তাকে সরিয়ে দিল। বুক চিরে আসা দীর্ঘশ্বাস আর নোনা জল বাদ মানছে না। রুদ্ধ কণ্ঠে বলল, বলতে হবে না কথা। কোথায় যাচ্ছিলেন? চলে যান। আমির হার মানল না। সে জোর করে পদ্মজাকে নিজের বাহু ডোরে জড়িয়ে নিল। পদ্মজা ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল। তরুণ, খারাপ লোক, আমাকে ছোবেন না। আমির তার হাতের বাঁধন আরও শক্ত করে পদ্মজার কপালে মাথা ঠেকিয়ে ফিসফিস করল, তোমাকে সন্দেহ করার এক মুহূর্ত আগেই আমার মরণ হবে। বিশ্বাস করো, আমি তোমাকে সন্দেহ করিনি। আপনার যা ইচ্ছা তাই করবেন। পদ্মজা আমিরের বুকে এলোপাথারি কিল থাপ্পড় বসাতে বসাতে চিৎকার করে উঠল, যখন ইচ্ছে দূরে ঠেলে দেবেন, উপেক্ষা করবেন, আবার যখন ইচ্ছে অধিকার পালাবেন। আমি কি মাটির পুতুল? সরুন বলছি। আমির বিচলিত হলো না, বরং পদ্মজার অবুজ আঘাতগুলো নিজের বুকে সঁপে নিল। হাত রাখল পদ্মজার 2 গালে। জোর করে কপালে আর চোখের পাতায় উষ্ণ চুমু এঁকে দিয়ে ব্যাকুল গলায় বলল, খুব হিংসে হচ্ছিল, অসহ্য হিংসে। কেউ দূর থেকে তোমাকে পাওয়ার আশায় অপেক্ষা করবে, কেউ একজন আমার অস্তিত্বকে অস্বীকার করে তোমার প্রথম প্রেম, তোমার প্রথম লজ্জা, প্রথম অনুরাগের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। আমি সইব কী করে? আমি বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছিলাম। মনে ভয় কাজ করছিল, যদি কোনোদিন আমি না থাকি তবে অন্য কারো ভালোবাসার জোয়ারে তুমি ভিজে যাবে না তো? আমির বলতে বলতে থেমে গেল। লিখন শাহের একরোখা মরণপণ ভালোবাসার শক্তিকে সে মনে মনে ভয় পায়। তার অনুপস্থিতিতে লিখন শাহের সাধনা ফল দিবে না তো? পদ্মজা আমিরের চোখের দিকে তাকিয়ে কান্নারত স্বরেই প্রত্যুত্তর দিল,
আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না? আমি কার প্রেমে মরছি সেটা বড় হলো না। আপনার কি করে মনে হলো আপনার অনুপস্থিতিতে আমি অন্য কারো ভালোবাসার কাছে আত্মসমর্পণ করব? শুধু আপনিই ভালোবাসতে জানেন, আর কেউ পারে না? আমার ভালোবাসার গভীরতা মাপার সাধ্য কি আপনার আছে? অভিমানে কাঁপতে থাকা পদ্মজাকে নিজের বুকের পাঁজরের সাথে পিষে ফেলল আমির। অন্য হাতটা পদ্মজার পিঠে রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পারো, 1000 বার পারো। ক্ষমা করে দাও, খুব বড় ভুল হয়ে গেছে আমার। তুমি আমার 2 চোখের আলো, আমার অবুঝ তোতা পাখি, আর কেঁদো না। পদ্মজা 2 হাতে আমিরকে সরিয়ে দিয়ে বলল, তরুণ, আপনি আমাকে কোনো দিনও বুঝবেন না। একবার আপনার মাথায় এলো না যে মেয়ে একজনের প্রেমে পুড়ে ছাই হয়ে গেছে, সেই ছাইয়ে কি অন্য কেউ আর কোনোদিন প্রেমের আগুন ধরাতে পারবে? বলতে বলতে পদ্মজা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পালঙ্কের কোণে গিয়ে বসল। আমিরও হার মানার পাত্র নয়। সে ধীর পায়ে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসল। অধিকার নিয়ে পদ্মজার কোলে মাথা রাখল। বলল, আমি বোকা, গাধা, তাই বুঝিনি, আর ভুল হবে না। এক প্রভুভক্ত তৃষ্ণার্ত প্রাণীর মতো সে পদ্মজার কোমর জড়িয়ে বসে রইল। পদ্মজা কয়েকবার আমিরের মাথাটা ঠেলে সরিয়ে দিতে চাইল, পারল না। মাথাটা আরও জমে গেল কোলে। বারংবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন পদ্মজার সব প্রতিরোধ ভেঙে জল হয়ে গেল। আমিরের আকুল আত্মসমর্পণ তাকে ভেতরে ভেতরে গলিয়ে দিল। সে অশ্রু মুছতে গিয়ে নিজের অজান্তেই খানিকটা নাক টানল। শব্দটা কানে যেতেই আমিরের বাঁধন কিছুটা আগলা হলো। সেই সুযোগে পদ্মজা দ্রুত পায়ে দরজার কাছে চলে গেল। আমিরের দিকে পিঠ ফিরিয়ে স্থির হয়ে দাঁড়ালো। দুপুর থেকে যে মানুষটা তাকে অকারণে সন্দেহের অবহেলায় পুড়িয়ে খাক করেছে, এখন কোন সাহসে সে এমন সোহাগী মায়ার জাল বুনে তাকে নতুন করে দগ্ধ করতে এসেছে? আমির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়েই রইল। এত অভিমান ওর সহজে ভাঙতেই চায় না। সে এড়িয়ে গেল। পদ্মজার চিবুকের নিচে নিজের 2 হাতের তালু মেলে ধরল। টলটলে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল তার তালুতে। আমির সেই অশ্রুটুকু নিজের সারা মুখে মেখে নিল আতরের মতো। তারপর দেওয়ালে হেলান দিয়ে তাকিয়ে রইল পদ্মজার অভিমানী মুখটার দিকে। পদ্মজা নিজের ঠোঁটটা আবেগে থরথর করে কাঁপতে লাগলো। তবুও সে নিজেকে শান্ত রাখার ব্যর্থ লড়াই চালিয়ে যাচ্ছে। তার আজন্ম লালিত জেদটা কিছুতেই ভাঙতে চাইছে না। আমির 1 পা পিছিয়ে গিয়ে শুধালো, চলে যাব? পদ্মজা মুখ না ফিরিয়েই উত্তর দিল, চলে যান। আমির আরও 1 পা পিছিয়ে গেল। কণ্ঠস্বর আরও আকুল হলো, চলে যাব? পদ্মজা এবারও নিজেকে সামলে নিয়ে বলল, যান। আমির আবারও 1 পা পিছিয়ে গিয়ে শেষবারের মতো জিজ্ঞাসা করল, চলে যাব? তার তৃষ্ণার্থ চোখ দুটি পদ্মজার দিকেই নিবদ্ধ। পদ্মজা নিজের শাড়ির আঁচলটা আঙ্গুলে জড়িয়ে পেঁচাচ্ছে। মাথা নিচু করে আর চোখে দেখছে আমিরের পিছু হাঁটা। এইবার সে আর কোনো শব্দ উচ্চারণ করল না। পাছে যদি সত্যিই চলে যায়। আমির এবার দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে শেষ ঘোষণাটি দিল, তবে চলে গেলাম। মুহূর্তের ব্যবধানে পেছন থেকে 2টো হাত ঝড়ের বেগে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। হাতের মালিক তার সমস্ত অস্তিত্ব দিয়ে চিৎকার করে বলতে চাইল, যাবেন না, আমায় ফেলে কোথাও যাবেন না। সেই অর্তি আর মুখে আনা হলো না। সবাই তো আর মুখ ফুটে ভালোবাসার দাবি জানাতে পারে না। কিন্তু আমি ঠিকই বুঝে নিল, পড়ে নিল পদ্মজার না বলা কথাগুলো। ঠোঁটে ফুটে উঠল মিশ্বজয়ের হাসি। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ধারের পুরনো গুদামঘরটিতে ভ্যাপসা গরম আর পচা পাটের গন্ধ। আলমগীর গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে গুদামের পেছনের দরজা দিয়ে ঢুকল। তার মুখে একটা কালো রুমাল বাঁধা, মাথায় মাংকি টুপি, শুধু চোখ দুটো বের করা। ভেতরে টিমটিমি একটা লণ্ঠন জ্বলছে। লোহার বড় খাঁচাটার সামনে যেতেই আলমগীরের বুকটা ধক করে উঠল। ভেতরে 2টো মেয়ে, তার মধ্যে নীল শাড়ি পরা মেয়েটা গুটিসুটি মেরে পড়ে আছে। ধুলো আর বালিতে ফর্সা হাত পা মাখামাখি। আলমগীর পকেট থেকে টর্চ বের করে আলোটা ফেলতেই মেয়েটি হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করল। আলোর তীব্রতায় মেয়েটি যখন মুখ সরালো, আলমগীর পাথর হয়ে গেল। তীক্ষ্ণ খাড়া নাক আর ঠিক তার ডগায় বিন্দুসম কালো তিল। এ তো সত্যিই নীলুফার। পদ্মজার সঙ্গে এই মেয়েকে কতবার দেখেছে সে, কত হাসি, কত কথা। নীলুফার বড় বড় চোখে সামনে দাঁড়ানো মুখোশধারী লোকটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো জলে ভেজা। আলমগীর চলে যেতে নিলে অবিশ্বাসে মাথা নাড়তে নাড়তে নীলুফার বলল, চেহারা ঢাকবেন না আলমগীর সাহেব,
আলমগীরের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। 2-3 দিন আগে যখন আমির এই গোডাউনে এসেছিল, আলমগীরও এসেছিল। লোহার ছিদ্র দিয়ে সম্ভবত নীলুফার তাদের অবয়ব চিনে ফেলেছে। আলমগীর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। নীলুফারের চোখের মণি লণ্ঠনের আলোয় ঝিলিক দিচ্ছে। সে ঘৃণামাখা গলায় বলল, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার আড়ালে যে এই কারবার চলে, সেটা কি পদ্মজা জানে? তার শান্ত কণ্ঠস্বর বলে দিচ্ছিল বিগত দিনগুলোর ভয়াবহতা 2 দিন আগের সত্য সে নিভৃতে হজম করে নিয়েছে। তার ভেতরে আর কোনো ভয়ার্ত তরুণী নেই, বরং এক আহত বাঘিনী রাজ করছে। আলমগীর হিমশীতল স্বরে জবাব দিল, না, জানে না, আর জানানোর জন্য তুমিও এ দেশে থাকবে না। নীলুফারের বুকটা যন্ত্রণায় ডুকরে উঠলেও সেটা সে প্রকাশ করল না। প্রতিকূল পরিস্থিতিতেও তার স্বভাবসুলভ তেজ অটলই রইল। সে সরাসরি আলমগীরের চোখের দিকে তাকিয়ে বলল, কি চান আমার কাছে? কি চান আপনি আর আপনার মুখোশধারী আমির হাওলাদার? তুমি দাসী হতে চলেছ নীলুফার, নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নাও। আলমগীর দ্রুত পায়ে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে যেতে লাগলো। নীলুফার চিৎকার করে বলল, আমি ওই জাহান্নামের গারদ ভেঙে বেরিয়ে আসবই। আলমগীরের পায়ের শব্দ মিলিয়ে যেতেই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা নীলুফার ভেঙে পড়ল। যে তেজস্বী কণ্ঠস্বর একটু আগে গুদাম কাঁপিয়ে দিচ্ছিল, তা এক লহমায় অবরুদ্ধ কান্নায় পরিণত হলো। স্যাঁতস্যাঁতে খাঁচার কোণে হাঁটুতে মুখ গুজে সে হাউমাউ করে কেঁদে উঠল।